সুপ্রিয় দর্শক, বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে ঐতিহাসিক টি-20 সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আরটিভি পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি সরাসরি আলোচনা কেমন বাংলাদেশের অনুষ্ঠান। সঙ্গে আছে আমি সিদ্দিক আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, দেশের উন্নয়নে সরকার দেশজুড়েই ছোট বড় বহু উন্নয়ন প্রকল্প নিয়েছে, একে একে সেগুলো বাস্তবায়নও করে চলেছে। কিন্তু দুর্নীতি এবং অপচয়ের কারণে একদিকে ব্যয় অনুযায়ী বিভিন্ন প্রকল্পগুলোর মান নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি তার কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না দেশের মানুষ। এবং প্রকল্পগুলো তৈরি হয়ে যাওয়ার পরেও তার জন্য যে ফলো আপ কিংবা তার রক্ষণাবেক্ষণ, সেগুলোরও কোনো ধার ধারছে না। গণমাধ্যমের অনুসন্ধানের পাশাপাশি খোদ সরকারের অডিট রিপোর্টে উঠে আসছে এক একটি প্রকল্পের ভয়াবহ সব দুর্নীতি চিত্র। কারণে অকারণে বিদেশ ভ্রমণ, প্রশিক্ষণ, অপ্রয়োজনীয় পরামর্শক নিয়োগের মতো বাহুল্য ব্যয় যেমন আছে, তেমনি শুধুমাত্র অর্থ ব্যয়ের উদ্দেশ্যে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়ার বহু নজির তৈরি হয়েছে দেশে। খাল নেই, নদী নেই, অথচ নেওয়া হয়েছে ব্রিজ তৈরির প্রকল্প। দুই দিকে ধানি জমি, মাঠের মাঝখানে ব্রিজ, এমন চিত্র গণমাধ্যমের প্রতিবেদনে অহরহই উঠে আসছে। এমনকি ব্রিজ তৈরির কাজ শেষ না হতেই ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। রাস্তা নির্মাণের বছর না গড়াতেই সে রাস্তা হয়ে যাচ্ছে ব্যবহারের অনুপযোগী। স্বাস্থ্য খাতের কেনাকাটার তগলকি কাণ্ড তো নিয়মিত আলোচনার প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। নিম্নমানের পণ্য সরবরাহ করা, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ না করা, এমনকি কাজ শেষ না করেই সমাপ্ত দেখিয়ে টাকা তুলে নেওয়ার ঘটনাও আছে। 1.5 বছরের প্রকল্প 5 বছর টেনে ব্যয় দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেওয়া যেন সংস্কৃতিতে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থা হিসাব কষে দেখিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ, চীন, এমনকি প্রতিবেশী ভারতের চেয়েও বাংলাদেশের কিলোমিটার প্রতি মহাসড়ক নির্মাণে ব্যয় অনেক বেশি। কিন্তু কারণ কি? একটি প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত সরকারি বহু প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষ রয়েছে পর্যবেক্ষণ এবং কাজের মান মূল্যায়নের জন্য। এতগুলো কর্তৃপক্ষের নজর এড়িয়ে কীভাবে ঘটে এসব অনিয়ম? দুর্নীতি অপচয়ের ঘটনাগুলো ঘটছে কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় প্রকল্পে অপচয় প্রতিরোধের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। অনলাইনে যুক্ত আছেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক, দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান, চট্টগ্রাম সুজনের সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক, বুয়েটের সাবেক শিক্ষক, নগর পরিকল্পনাবিদ খন্দকার এম আনসার হোসেন। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। মূল আলোচনায় যাবার আগে পত্রিকার কয়েকটি শিরোনাম দেখে নেব। আমরা শিরোনামগুলো দেখলাম, এবারে যাচ্ছি মূল আলোচনায়। জনাব জুলফিকার আলী মানিক, প্রায় প্রতিদিনই গণমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন প্রকল্পের দুর্নীতি অপচয়ের চিত্র উঠে আসছে। এই দুর্নীতি কিংবা অপচয়ের সুযোগ তৈরি হচ্ছে কিভাবে? তৈরি হচ্ছে এটা তো আমাদের তো দুর্নীতি বলেন, অনিয়ম বলেন, অপচয় বলেন, তিনটা শব্দ বললাম আর কি। তিনটাই তো আমাদের এখন মানে সংস্কৃতির পার্ট আর কি। আমরা দুর্নীতির কালচার গড়ে তুলেছি, অনিয়মের কালচার গড়ে তুলেছি, অপচয়ের কালচার তুলেছি। এখন আমি আসলে যেটা হচ্ছে, এগুলি তো আর নতুন কিছু না। এখন আমরা যেহেতু আস্তে আস্তে বড় লোক হচ্ছি, আমাদের টাকা একটু বাড়ছে,
ফলে আমরা হয়তো 50 টাকার বালিশ 5,000 টাকায় কিনতে পারি, আমরা হয়তো 20 টাকার জিনিস 20,000 টাকায় কিনতে পারি। টাকা বড় লোক হলে যা হয় আর কি। আপনি হয়তো এক সময় রাস্তায় দাঁড়িয়ে এক কাপ চা 5 টাকায় খেতেন, আপনি এখন ওয়েস্টিনে ঢুকে 500 টাকা এক কাপ চা খাচ্ছেন আর কি। সো আমি যদি পজিটিভলি বলি, আমরা বড় লোক যেহেতু হচ্ছি, আমাদের দুই হাতে টাকা অপচয় করে ফেলতে তো সমস্যা নাই, দুর্নীতি করতেও সমস্যা নেই। বাংলাদেশের এখন অনেক টাকা, তাই না? জনগণের অনেক টাকা, সরকার ইচ্ছা মতো এই টাকা খরচ করতে পারে। এখন এইসব আলোচনা বা রিপোর্টিং করতে করতে তো আমরা ক্লান্তও হয়ে গেছি। না, আমার প্রশ্ন সেখানেই জুলফিকার আলী মানিক, আমার প্রশ্ন সেখানেই। আমরা কিন্তু এই অনিয়মগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলছি। এই যে পত্রিকায় যেগুলো দেখলাম, এগুলো কিন্তু নতুন কোনো ঘটনা নয়, আমরা দীর্ঘদিন ধরে এগুলো দেখছি। কিন্তু কোনো এক জায়গায় মানে কারো বিরুদ্ধে শাস্তি দেওয়া কিংবা উদাহরণ সৃষ্টি করা, সেগুলো আমরা দেখছি না কেন? মানে প্রশ্ন আমার সেখানেই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনার মনে আছে কিনা, আজকে থেকে প্রায় বোধহয় বছর 20-21 আগে বা এরকম একটি মেয়াদের মধ্যে প্রথম আলো প্রথম বাংলাদেশকে জ্যাকেট করলো, অর্থাৎ ফ্রন্ট পেজের উপরে ফ্রন্ট পেজ, ব্যাক পেজ নিচে ব্যাক পেজ। সেখানে তারা দেখালো যে টাঙ্গাইল জেলায় এরকম অনেক সেতুর ছবি সহ তারা রিপোর্টিং করলো যে সেতু বানানো হয়েছে, কিন্তু সেতু দুই পাশে কোনো রাস্তা নাই, কোনো সংযোগ সড়ক নাই। এরকম তারা বোধহয় কয়েক ডজন উদাহরণ দেখালো যে সেতুর নামে কিভাবে অর্থের অপচয়, দুর্নীতি হচ্ছে, কি করে প্রকল্পগুলোর টাকা তুলে নিচ্ছে। দেখুন, 20-21 বছর আগের এরকম একটি জলজ্যান্ত উদাহরণ একটি পত্রিকা দেশে প্রথমবারের মতো সবার সামনে তুলে ধরলো। আর আজকে 20-21 বছর পরে এইগুলি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তার মানে আপনি যে বলছেন যে কেন হয়েছে, কেন? কারণ হচ্ছে আমরা তো দুর্নীতি, অনিয়ম, অপচয়ের জন্য সাজা দেওয়ার বদলে আমরা বরং এইগুলোকে কি করে আরো উৎসাহিত করা যায়, এই কালচারই আমরা বছরের পর বছর, দশকের পর দশক তৈরি করেছি। কারণ আমি কষ্ট করে দুর্নীতি রোধ করে আমার লাভটা কি? আমার কষ্টের জীবন কাটবে, দরকার কি? বরং ওই বেটা 500 কোটি টাকা হাতায় নিচ্ছে, এখান থেকে 5 কোটি টাকা আমি হাতায় নিতে পারলে তো আমার জীবন সুন্দর। আমি বিদেশে একটা ব্যাংক ব্যালেন্স করব, আমি বিদেশে জমি কিনবো, আমার বাচ্চাটাকে বিদেশে পড়াবো। বাংলাদেশে লেখাপড়ার পরিবেশ নাই, এখানে বাচ্চা কাচ্চা মানুষ হতে পারবে না। আমি এই জন্য বললাম, আমাদের মনোজগতে, আমাদের মানসিকতায়, আমাদের দৃষ্টিভঙ্গিতে এমন পচন ঘটেছে, আমরা ধরেই নিয়েছি দুর্নীতি, অপচয়, অনিয়ম ছাড়া এই দেশ চালানো সম্ভব নয়। আমরা জিনিসটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছি। ফলে সবাই এখন হচ্ছে পুরো ব্যাপারটাকে ভাগ বাটোয়ারায় চলে যাচ্ছে। আমি একটি শব্দ বলি, সেটা হচ্ছে প্রকল্পবাজি। প্রকল্প দরকার উন্নয়নের জন্য, এটা সত্য। এখন সমস্যা কি? সরকারগুলোর সমস্যা হচ্ছে, আমরা যদি দুর্নীতি, অনিয়ম, অপচয়ের সমালোচনা করি, তারা বলবে তাইলে কি আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করব না? তাইলে কি আমরা প্রকল্প নেব না? নিশ্চয়ই আপনারা নেবেন, কিন্তু দুর্নীতির একটা সীমা থাকতে হবে, একটা ন্যূনতম মাত্রা থাকতে হবে। পৃথিবীতে দুর্নীতি বর্জিত কোনো সমাজ বা কোনো রাষ্ট্র নাই, সেটাও যেমন সত্য। দুর্নীতির একটা লিমিট থাকা উচিত, সেটাও খুবই সত্য। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সীমাহীন দুর্নীতির সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি, আর সততাকে আমরা জাদুঘরে পাঠিয়ে দিচ্ছি। ফলে আমি আপনি টকশো করে যে জিনিসটা জানতে চাই, বুঝতে চাই, এই জিনিসের সমাধান ততদিন হবে না যতদিন পরিবারের একটি সন্তান দাঁড়িয়ে বাবাকে বলবে তোমার দুর্নীতির টাকা ঘরে নিয়ে আসবে না, আমরা খাবো না। অথবা বাবা ছেলেকে, মেয়েকে বলবে দুর্নীতি করে কোনো ঘরে টাকা আনবা না, সেই টাকা আমরা খাবো না। এই কালচার যতদিন না হবে, এই যে ব্রিজ হবে, ওই পারে রাস্তা নাই, এই পারে রাস্তা নাই, সংযোগ সড়ক নাই। আপনি আমাকে বলেন না, গত 10 বছরের চিত্র, আমরা বিদেশি বন্ধুদের সম্মান দিয়েছি গোল্ড মেডেল দিয়ে, সেই গোল্ডে গোল্ড নাই। আমরা সর্বশেষ মুজিব বর্ষে গর্ব করেছি যে ভূমিহীনদের ঘর দেয়া হয়েছে, সেই ঘর একটার পর একটা ভেঙে পড়ছে। কোথায় জবাবদিহিতা? কোথায়? কাউকে আমরা দেখেছি? ঘর দেওয়ার সময় তো আপনি ফাটিয়ে ফেলছেন, যেন বিপ্লব করে ফেলা হচ্ছে দেশে। কিন্তু যখন ঘর ভেঙে পড়ছে, কোথায়? আমি তো কোনো বিপ্লব দেখি না, যে সমানে একটা একটা চাকরি যাচ্ছে, একটা একটা জেলে ঢুকতেছে, একটা একটা অমুক ঢুকতে। ইন্টারেস্টিং হচ্ছে, দেশে মদের বোতল রাখার জন্য যত ঢাকঢোল পিটিয়ে টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা এই যে লাইভ করে দেখানো হয় মানুষকে, দুর্নীতির ঘর ভেঙে পাওয়ার পরে কাউকে অ্যারেস্ট করার জন্য এত কিছু দেখানো হয় না। সো পুরস্কারটা হচ্ছে গিয়ে
দুর্নীতিবাজদের জন্য, আর তিরস্কারটা হচ্ছে গিয়ে আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। বাস্তবতা যখন এটা ঠিক বিপরীতটা না হবে, ততদিন আমি আপনি এগুলি নিয়ে টকশো করতে পারবো সারা জীবন, আমরা মরে যাব, আমাদের পরের প্রজন্ম এসে টকশো করবে, রিপোর্টিং করবে। এটা সমাধান একমাত্র পরিবার থেকে আসতে হবে। সন্তান দাঁড়িয়ে বলবে, বাবা তুমি কোনো দুর্নীতির টাকা নিয়ে ঘরে ঢুকবে না, জি বাবা ধন্যবাদ। সন্তানকে বলবে তোর দুর্নীতির টাকা আমি খাবো না। জনাব জনাব আসার ইসলাম টিটু, জুলফিকার আলী মানিক অনেকগুলো অভিযোগ তুলেছেন। আপনি যদি এই অভিযোগগুলোর বিপরীতে কিংবা আপনি যদি এই অভিযোগগুলো ব্যাপারে বলেন। ধন্যবাদ আপনাকে। আগস্ট মাস আমাদের জন্য, জাতির জন্য শোকের মাস। প্রথমে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যেসব সদস্য 15ই আগস্টে নির্মমভাবে নিহত হয়েছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে আজকের যে আলোচনা শুরু করলেন জুলফিকার আলী মানিক সাহেব, নীতি নৈতিকতার কথা বলেছেন। আমার দ্বিমত পোষণ করার কোনোই কারণ নাই যে আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা আসলে যথেষ্ট, আমি বলবো যে যথেষ্ট পরিমাণে আমাদের ঘাটতি রয়েছে। আমাদের আগের যে মধ্যবিত্ত সমাজের যে মূল্যবোধ, সেখানেও অনেক মানে ঘাটতি তো অবশ্যই আছে। অবশ্যই দুর্নীতি যদি আমরা সমূলে নিপাট করতে চাই, সেটা পারিবারিক শিক্ষা থেকেই আসতে হবে, এ ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই। দেশ এগিয়ে যাচ্ছে। গত 12 বছর কিন্তু আমরা অনেকগুলি প্রকল্প, আপনি একটা একটা করে আমি একটু বলি, তাহলে হয়তো বুঝতে বা আলোচনা করতে সুবিধা হবে। যেখানে বাংলাদেশের মানুষ প্রায় 40% নিচে বিদ্যুতের আওতার মধ্যে ছিল, আজকে আমরা প্রায় 99% লোক অনেকগুলি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। আজকে আমাদের সারা দেশের কানেক্টিভিটি, যদি আমি আমার এলাকার কথা বলি, যে আমার নাগরপুর একটা জনবিচ্ছিন্ন এলাকা ছিল, সেইখানে 2টো সেতুর মাধ্যমে মানে সংযুক্ত হয়েছে। আগে যেখানে প্রায় 6, 7, 8 ঘন্টা লাগতো ফেরি পার হয়ে যেতে হতো, সেখানে আমি আমার কনস্টিটুয়েন্সি থেকে, ঢাকা থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 2 লেনের একটা রাস্তা ছিল, সেখানে কিন্তু 4 লেনের একটা মহাসড়ক হয়েছে। এরকম যদি ঢাকা চিটাগং আমি যদি মেগা প্রকল্পগুলি বলি, তাহলে মানে এটা শেষ করা যাবে না। আর বড় যে দৃশ্যমান মেগা প্রকল্পগুলি, আপনার খেয়াল আছে হয়তো যে আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকে কিন্তু আমরা এই যে আজকে যে যমুনা বহুমুখী সেতুর প্রকল্প তখন এরশাদ সরকারের আমলে শুরু হয়েছে। বিভিন্ন রকম ট্যাক্স কেটে অনেক দিন ধরে, আপনি যদি টাইম লাইন দেখেন যে কতদিন লাগছে একটা যমুনা নদীর উপরে একটা সেতু দিতে, সেখানে পদ্মা সেতুর বাস্তবায়ন কিন্তু ইনশাল্লাহ এখন দৃশ্যমান। আমাদের সামনে পদ্মা সেতু এখন দৃশ্যমান। এবং শুরুতে কিন্তু আমরা এই যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আরম্ভ করে এরকম অনেক বুদ্ধিজীবীর অনেক লেখা, অনেক পত্রিকায় অনেক কথা হয়েছে দুর্নীতি নিয়ে, কিন্তু পরবর্তীতে কিন্তু কানাডা একটা আদালতে প্রমাণ হয়েছে যে আসলে প্রকল্প শুরুই হয় নাই, দুর্নীতির তো সুযোগই নাই আর কি। সো আমি অস্বীকার করব না যে আমাদের প্রকল্প বাস্তবায়নে আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতাটা আমরা শতভাগ অর্জন করতে পারি নাই। মানে 2005-06 সালে বাজেট ছিল 60,000 কোটি টাকার মতো, বিএনপি শেষ দেওয়া বাজেট, সেই বাজেট এখন 6 লক্ষ কোটি টাকার উপরে। তার মানে 10 গুণ বেড়েছে। 10 গুণ বাড়া বাজেটের যে উন্নয়ন বাজেট, সেই উন্নয়ন বাজেট বাস্তবায়নের সক্ষমতাটা আমরা 100% করতে পারি নাই। এটাই বাস্তবতা, এটা মেনেই আমাকে কথা বলতে হবে। জুলফিকার আলী মানিক যেমনটি বলছিলেন যে পুরস্কার এবং তিরস্কার, না আমি 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 একটু বলে নেই। আমি এই দৃশ্যটা আমরা স্থাপন করতে পারছি না কেন? ভালো কাজ যে করছে, যে প্রকল্প সময় মতো দিচ্ছে, তাকে পুরস্কারের ব্যবস্থা করা হোক। এবং যে দুর্নীতি করেছে, যে অনিয়ম করছে, দৃশ্যমান অনিয়ম করছে, সব জায়গায় মানে এটা প্রমাণিত সবার চোখের সামনে যে এই অনিয়মটা হচ্ছে, তারপরও তাকে কোনো শাস্তির আওতায় আনা হচ্ছে না, কিংবা তাকে শাস্তি দেওয়া হচ্ছে না। এই যে পুরস্কার আর তিরস্কার, এই দুইটার আমি আসতেছি। দুর্নীতি দমন কমিশনের এখানে সম্মানিত অ্যাডভোকেট মহোদয় আছেন, উনি বলবেন কেন পানিশমেন্ট দিচ্ছেন না। আমিও চাই এটা পানিশমেন্ট হোক, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, একটু আমাকে সময় দেন, আমি শেষ করি, তারপরে আপনি বলেন। এই যে আমাদের জাপানিজ একটা কোম্পানি কিন্তু সময়ের আগে বাজেটের, জি সেটাই বলছি, আমরা সেখানে তো পুরস্কার দেওয়া যেতে পারে। না আসতেছি, মানে শেষ হয়েছে। আবার অনেক জায়গায় সেতুর মতো জায়গায় অনেক চ্যালেঞ্জ ছিল,
আপনি এইসব সেতু আপনি প্রথমে বুঝতে হবে যে একটা মানে একটা প্রজেক্ট কিভাবে নেওয়া হয় এবং কিভাবে বাস্তবায়ন করা হয়। আমরা যারা এই মাঠ পর্যায়ে ডেভেলপমেন্ট, আমার এলাকার অনেক রাস্তা, অনেক ব্রিজ, অনেক কিছু আছে, আমার মানুষ এখন আমার কথা শুনতেছে, সেই সাথে দেখতে চাচ্ছে যে তার এলাকার যে ব্রিজ, রাস্তা, কালভার্ট গুলি কিভাবে হবে। এই একটা প্রকল্পকে নাম জানি কি প্রকল্প আকারে নিয়ে বাজেট অনুমোদন করে টেন্ডার করে সেটা বাস্তবায়ন করতে কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস। সো এখানে আমাদের পরিকল্পনায়, আমাদের অবশ্যই পরিকল্পনা এবং বাজেটিং এ আরো স্বচ্ছতা এবং জবাবদিহিতা করা দরকার। আমি দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় যে জায়গাটা আমি একটু এমফাসাইজ করতে চাই, বাস্তবায়নের জায়গাটা এবং সরকারি ক্রয় সংক্রান্ত যে পদ্ধতি আছে সেইখানে কিছু পদ্ধতির কিছু গলদ আমি একটা বড় আকারে আমি আপনাকে সহযোগিতা করার জন্যই বলি। যেমন আমাদের যে বড় বড় প্রকল্পগুলি যে সব কন্ট্রাক্টররা করেন, বিশেষ করে মাঝারি বা ছোট সাইজের যে কন্ট্রাক্টর গুলি আছে, যেগুলো ধরেন এলজিইডির যে কাজগুলি করে, রাস্তাগুলো করার পরে উঠে যায়, কারণ তাদের কিন্তু ওই রকম সক্ষমতা, ওই রকম ইকুইপমেন্ট, এই জিনিসগুলি নাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে প্রকল্পের দীর্ঘসূত্রিতা, কারণটা কি, যে আমাদের যারা কন্ট্রাক্ট নিয়েছে অনেক রাস্তা একবারে নিয়ে ফেলেছে। আপনি যদি দেখেন বড় 10টা কোম্পানি যদি নেন, তাদের কারো হাতেই 15, 20, 100টা পর্যন্ত প্রকল্প আছে, কিন্তু তার সক্ষমতার জায়গাগুলি কিন্তু যাচাই বাছাই করার সময় এখন এসেছে। সো বাট আমরা চাইলেও কিন্তু জিনিসগুলো ডিলে করতে পারি না। যেটা জুলফিকার আলী মানিক বলেছেন যে আমরা উন্নয়ন চাই এবং উন্নয়নের সাথে নিয়ন্ত্রণ চাই। নিয়ন্ত্রণের কিন্তু ব্যবস্থা আছে। এই যে আপনি বলছেন যেটা হয়তো পেপারে ছাপাচ্ছে, বা এই যে ঘরের কথা বললেন, ঘরগুলি যখনই ভেঙে যাওয়ার সংবাদ হয়েছে তখনই কিন্তু প্রকল্প পরিচালক ওই এলাকায় গিয়েছেন, কেন ঘরগুলি ভেঙেছে, বৃষ্টির কারণে, অতিবর্ষার কারণে, এইগুলো কিন্তু লো কস্ট ছিল, ঘর ছিল। 1,71,000 টাকার মধ্যে একটা 2 ঘর বিশিষ্ট, আমি নিজে বাস্তবায়নে, যেহেতু আমার এলাকায় হয়েছে, আমি নিজে বাস্তবায়নে মনিটরিং করেছি, কাঠের ফ্রেম গুলা দেখেছি যে মানে শক্ত হয়েছে কিনা। এটা যে ব্যবস্থা নিচ্ছে না তা কিন্তু না, কিন্তু যে দ্রুততার সাথে আমরা করতে চাচ্ছি বা যত দ্রুত আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাচ্ছি, সেই জায়গায় আমাদের ক্যাপাসিটি অবশ্যই ঘাটতি আছে। এবং এই যে আজকে এতগুলি মিডিয়া আছে, আপনারা আজকে নিউজ করতেছেন, আগে তো একটা প্রকল্প হলে বা একটা হলে ওইটা মানে অডিট হয়ে নিউজ হতে অনেক সময় লাগতো। এখন কিন্তু এতগুলা টেলিভিশন চ্যানেল, এতগুলা নিউজ পেপার, আমরা এমন ভাবে আলোচনা করতেছি, এগুলো কিন্তু দৃশ্যমান হচ্ছে। সো জবাবদিহিতার আওতায় নাই, এই কথাটা ঠিক না। না, দৃশ্যমান হওয়ার পরেও তো সেটার আসলে যে শাস্তির যে জায়গাটা সেটা আমরা দেখছি না। আসান আপনার আমরা যদি এমনকি সেই মগবাজার, মালিবাগ মগবাজার যে ফ্লাইওভার, সেটার কথাও যদি আমরা দেখি, আমরা দেখেছি প্রকল্পটা শেষ কোনোভাবে যেন একটা বুঝিয়ে দেওয়া, এবং শেষ হয়ে যাবার পরেও আমরা যদি দেখি সেই ঐতিহ্যবাহী ইস্কাটন রোড, সেই রাস্তাটার কিন্তু অবস্থা একটা ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে। সেই ফ্লাইওভারের নিচে সবুজ গাছ লাগানোর কথা ছিল, সৌন্দর্য বৃদ্ধির কথা ছিল। এখন যদি আপনি যান, আপনি দেখবেন সেখানে একরকম বাজার, গাড়ির গ্যারেজ, রিক্সা ভ্যানের গ্যারেজ এবং খাবার হোটেল তৈরি হয়েছে। একটা এমন একটি কদর্য চিত্র ফুটে উঠেছে। তাহলে এই সৌন্দর্য, মানে এই যে প্রকল্পগুলো যেগুলো উন্নয়নের জন্য করা হয়েছে, সেগুলো পরবর্তী যে মেইনটেনেন্স কিংবা সেগুলো দেখভালের যে দায়িত্ব, সেগুলোই বা এই কাজগুলো যে বুঝে নেওয়া কিংবা কাউকে বুঝিয়ে দেওয়া কিংবা বুঝিয়ে নেওয়া, এটা তো হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে এবং যথেষ্ট লাভবান হয়েছে যে ঠিকাদার কোম্পানিগুলো পেয়েছে। অনেক ভুলভাল আপনার কাজ বুঝিয়ে দিলেও তাদেরকেও কিন্তু কোনো শাস্তির আওতায় কিংবা তাদেরকে কোনো নিয়ন্ত্রণের মধ্যে আনতে আমরা দেখিনি। সেটা কেন, কি কারণে সেগুলো করতে দেখা যায়নি? আমি আপনাকে বলি যে এই জায়গাটায় একটা হলো যে লাইন মিনিস্ট্রি, লাইক ফর এক্সাম্পল আপনি যেটা বললেন যে উড়াল সেতুগুলো হয়েছে, এটা একটা সেতু কর্তৃপক্ষের আন্ডারে করা হয়েছে, বাট এটার মেইনটেনেন্স বা পরবর্তীতে এটা সৌন্দর্যবর্ধন হলো সিটি কর্পোরেশনের। আমরা এই সমন্বয়হীনতার কথা কিন্তু সিটি কর্পোরেশনের অনেকগুলো আমরা শুনি। একটা রাস্তা হলো, তারপরে এটার মধ্যে আবার নতুন করে ড্রেন কাটা হচ্ছে, এই জিনিসগুলি কিন্তু আছে, বিকজ অনেকগুলি মন্ত্রণালয় ইনভলভ। বাট আমাদের ওখানে যে জিনিসগুলো, ঢাকার ভিতরে যে ফ্লাইওভারগুলো তৈরি হলো, আমরা দেখেছি হানি ফ্লাইওভারের নিচের কি ভয়াবহ অবস্থা। পরে যখন মগবাজার, মালিবাগ মগবাজার এবং অন্যান্য ফ্লাইওভারগুলো হচ্ছিল, তখন কিন্তু আমরা শঙ্কা প্রকাশ করছিলাম যে এগুলো ঠিকমতো মেনটেন্যান্স করা হবে কিনা। আমরা দেখলাম যে সেগুলো কোনোভাবে বুঝিয়ে দেওয়া হলো, গাড়ি চলাচল শুরু হয়ে গেল, এমনকি সিগন্যাল বাতিও বসে গেল ফ্লাইওভারের উপরে, এবং পরবর্তীতে নিচে সেই যারপনেই সেই গ্যারেজ এবং চরম বিশৃঙ্খলার একটা সৃষ্টি হলো। তো নিচের রাস্তাটাও কিন্তু আমার ব্যবহার আমি পুরোপুরি করতে পারছি না।
না, আপনার সাথে আমি একমত, আমি তো এটা দ্বিমত পোষণ করা নাই, দৃশ্যমান জিনিস। কিন্তু এই মানে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব হলো সেতু মানে কর্তৃপক্ষ যারা করতেছে, বা একটা প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টরের, কিন্তু এটার মেইনটেনেন্সের দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশন, তার কারণ এই রাস্তাগুলি সিটি কর্পোরেশনের আন্ডারে, অথবা যদি অন্য কোনো তাহলে ফ্লাইওভারের নিচের অংশটার দায়িত্ব কার? এটা সিটি কর্পোরেশনের হওয়া উচিত। আমার এলাকায় যদি আমার কোনো রাস্তা হয়ে যাওয়ার পরে, আমাদের যদি রোডস অ্যান্ড হাইওয়ে একটা রাস্তা করে যায়, এর পাশের যে কাজগুলি সেগুলো কিন্তু আমার লোকাল গভর্নমেন্টের করতে হবে, এবং লোকাল গভর্নমেন্টের সিটি এলাকায় প্রতিষ্ঠান হলো আমাদের সিটি কর্পোরেশন গুলা। সো এই সিটি কর্পোরেশন গুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এবং রাস্তা দিয়ে যেহেতু সিটি কর্পোরেশনের গাড়িগুলি চলাফেরা করে, মানে তাদের অধীনে, এটা মেনটেনেন্সও তাদের করতে হবে, বুঝেও তাদেরকে নিতে হবে। আমার এলাকায় কিন্তু কোনো রাস্তা যদি বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আমি আমার লোকাল প্রতিষ্ঠানকে বলি, উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন যদি বলে যে আমাদেরকে বুঝিয়ে দেয়নি, সেই দায় কে নেবে? এটা তো সুযোগ নাই। আমি আপনাকে বলি, এইটা এই যে আমাকে বুঝিয়ে দেয় না, এটাকে তাকে বুঝিয়ে নিতে হবে। এখন না দেওয়ার তো কোনো সুযোগ নাই এখানে, যে আমাকে বুঝিয়ে দিল না। অবশ্যই একটা কর্তৃপক্ষ আছে, একটা প্রকল্প পরিচালক আছে, সে যদি তার দায়িত্বে গাফলতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মন্ত্রণালয় আছে। জি, সেই ব্যবস্থা নেওয়াটা নিয়েই তো আজকে আমাদের এই আলোচনা, যে আমরা সেই ব্যবস্থা নিতে তো দেখছি না। আর ধন্যবাদ আপনার কাছে। আমি আবার আসব, আমাদের আসলে একটি ফোন অপেক্ষা করছে, অনেকগুলো ফোন অপেক্ষা করছে, আমরা ছট করে একটি ফোন নিয়ে নেব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নেত্রকোনা থেকে বলছি। আমি একটু এক কথা বলতে চাচ্ছি, সেটা নেত্রকোনা থেকে আপনার নামটি যদি বলেন। হ্যাঁ জি, আমার নাম ফরহাদ। উনি প্রথমেই শুরু করছেন, একজন সিনিয়র সাংবাদিক, যে আমাকে পরিবার থেকে শিক্ষা দিতে হবে যে তুমি সৎ হও আমার সন্তানকে। কিন্তু আমার প্রশ্ন হলো যে পরিবার রাষ্ট্রের বিচ্ছিন্ন কোনো অংশ না। পরিবার এবং সমাজ নিয়ে একটা রাষ্ট্র গঠন হয়, এবং রাষ্ট্রকে কন্ডাক্ট করে বা সমাজকে কন্ডাক্ট করে রাজনীতিবিদরা। সেখানে যদি রাজনীতিবিদরা ঠিক না হয়, আমি আমার সন্তানকে সারাদিন বললাম যে তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, এটা কি কখনো হয়? এটা হওয়ার বিষয়? এটা হওয়ার সুযোগ আছে? যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চালাচ্ছিল রাজনীতিবিদরা, তারা যদি সৎ না হয়, তাদের হ্যান্ডেলিংয়ের মধ্যে যদি সিনসিয়ারিটি না থাকে, তাহলে আমি সারাদিন আমার ছেলেকে এই যে বলি যে তুমি ভালো হয়ে যাও, সে ভালো হয়ে টিকতে পারবে? সে ভালো হয়ে খারাপের বিরুদ্ধে গেলে তার জীবন নিয়েই তো টানাটানি শুরু হয়ে যায়। জি, ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আলোচনার বিষয় প্রকল্পে অপচয় প্রতিরোধের বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমটির সৌজন্যে। আমরা ফিরছি আলোচনায়। জনাব আনসার হোসেন, মাঠ পর্যায়ে বিশেষজ্ঞদের সমীক্ষার ভিত্তিতেই এত একটি প্রকল্প তৈরি হয়, তাহলে যেখানে খাল নেই, নদী নেই, সেখানে ব্রিজ তৈরির প্রকল্প নেওয়া হয় কিভাবে সেই প্রকল্প পাস হয়? সেটা তো নিশ্চয়ই ইন্সপেকশন হয়, সেটাকে তো নিশ্চয়ই ইন্সপেকশন করতে হয়, অনেকগুলো টেবিল পার হতে হয়। তাহলে কিভাবে এই ঘটনাগুলো ঘটে? মানে যারা এই 2 নম্বরের যে সিন্ডিকেটটা, তারা কি এতই শক্তিশালী যে সব কিছু পার করে তারা আপনাদের অর্থ ছাড় করিয়ে ফেলে এবং কাজ করে ফেলে? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা তো একেবারে এটার সাথে পার্টিনেন্ট। আমি আরেকটা আপনাদের অ্যালার্মিং একটা তথ্য দেই, ছোট্ট একটা তথ্য, তাহলে হয়তো ভাল লাগবে শুনতে, যে কষ্ট পাওয়ার মতো ভাল লাগে আর কি। সেটা হচ্ছে, আমাদের ছোট্ট একটা বাচ্চা বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিল যে নদী পার হয়ে তার স্কুলে যেতে খুব কষ্ট হয়। সেই কারণে এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে সেতু কর্তৃপক্ষের কাছে আসে, এবং সেতু কর্তৃপক্ষ কিন্তু আরএসডির মানে সেতু কর্তৃপক্ষ আলাদা একটা সংস্থা। এখন তারা ওই নদীর উপরে, একটা প্রমত্তা নদীর উপরে একটা বড় ব্রিজ করার পরিকল্পনা করে, এবং ওটা পাস হয়ে গেছে এবং ব্রিজটা হচ্ছে। আপনি কি একবার ভেবে দেখেছেন যে বাচ্চাটা যে স্কুলে যেতে কষ্ট হয়, তার সলিউশন কি ছিল তার জন্য ওই এলাকায় একটা স্কুল করে দেওয়া, হেঁটে হেঁটে খেলতে খেলতে বন্ধুদের সাথে স্কুলে যাওয়াই নিয়ম বাচ্চাদের। কিন্তু তার জন্য আপনি যে ব্রিজটা বানালেন, এটা হচ্ছে হাইওয়ের ব্রিজ, বিকজ হাইওয়ে ডিপার্টমেন্টের একটা অংশ হচ্ছে সেতু কর্তৃপক্ষ, তারা হচ্ছে ব্রিজটা বানাচ্ছে প্রমত্তা নদীর উপরে, এবং সেই নদী দিয়ে, সেই রাস্তা দিয়ে হচ্ছে হাইওয়ে হিসেবে প্রচন্ড বেগে গাড়িগুলো যাবে। সেই হাইওয়েতে হচ্ছে জনগণের ওঠা হচ্ছে নিষিদ্ধ আইন অনুযায়ী, মানে হাইওয়ের ফর্মুলা অনুযায়ী। সেইটা দিয়ে যদি বাচ্চাটা স্কুলের ওই পারের স্কুলটাতে যায়, তাহলে ও কোনো না কোনো দিন, আল্লাহ না করুন, আমরা তার হয়তো মৃত্যু সংবাদও শুনতে পারি। তার মানে এই যখন নাকি আমাদের পরিস্থিতি, যে এই কথাটার অর্থ দিয়ে আমরা এটা বানালাম, অর্থাৎ আমরা বসে আছি কিভাবে প্রকল্প বানানো যায়,
কোন কথাটাকে কোথায় নিয়ে চলে গেলাম। একটা স্কুল বানাতাম, সেই টাকা লাগতো কত, আর ব্রিজটা বানাচ্ছি কত টাকা লাগছে। এটা কিন্তু হচ্ছে, বাংলাদেশে হয়েছে, আপনারা খোঁজ নিয়েন, আমি নামটা আর বললাম না। এটা আমাদের দক্ষিণবঙ্গের একটা ব্রিজ। এখন এটার মজাটা হচ্ছে, পৃথিবী, আমি চেক করে দেখেছি অন্যান্য কোথাও ট্রান্সপোর্টের অথরিটি আছে, কিন্তু সেতু বিভাগ বলে একটা আলাদা বিভাগের জন্ম হয়েছে, এটা আমি দেখিনি। কারণ রাস্তা বানাতে যে সামনে নদী পড়ে এবং তখন ব্রিজ বানাতে হয়, কোথাও খাল হয় তাহলে ছোট ব্রিজ বানাতে হয়, বড় হলে বড় ব্রিজ বানাতে হয়। এটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের যে অংশ, তারই একটা কাজের অংশ হচ্ছে সেতু, এবং সেই সেতুটা তখন এক্সপার্ট বানাবে। কিন্তু আপনি এটা না বানিয়ে যখন সেতু জন্য একটা বিভাগ বানিয়েছেন, স্বাভাবিকভাবে সে যেখানে তার সেতু ভালো লাগবে সেখানে বানাবে, এবং তার পাশে যদি রাস্তাওয়ালার মনে না হয় যে এখান দিয়ে রাস্তা বানানো দরকার, তাহলে সে বানাবে না। আপনি যে ব্রিজটার কথা বলেন, আমি সেখানে পৌঁছলাম। ব্রিজটার দরকার ছিল যার, সে ব্রিজ বানিয়েছে, আর যার এখানে রাস্তা বানানো দরকার মনে হয়েছে, তার মনে হচ্ছে না এখান দিয়ে বানানোর কোনো দরকার নেই, সেজন্য বানায়নি। মানে সমন্বয় আপনি করতে পারবেন কখন? যখন দুটো আসলে একটা জিনিসেরই অংশ ছিল, আপনি তাকে দুভাগ করে ফেললেন। আমি দ্ব্যর্থহীন ভাবে বলছি, ঢাকা শহরকে যখন দুভাগ করলেন, আমাদের অপকার হয়েছে। আমরা তখনও কিন্তু চিল্লাচিল্লি করেছি যে ঢাকা শহরকে দুই টুকরা করলে এটার মধ্যে সমন্বয় হবে না। আজকে আপনারা চাক্ষুষ দেখছেন, নর্থে একবার প্ল্যান হয়ে যায়, আজকে আমাদের সাউথ প্ল্যান করছে, এবং সেই প্ল্যানটার নাম হচ্ছে ঢাকা ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান। তাহলে রাজুক যেটা করেছে ওটা কি ভাই? নর্থ যেটা করছে সেটা কি? মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আসলে প্রধান সমস্যাটা রয়ে গেল। অর্থাৎ যেটা আমরা বানাচ্ছি, যেটাকে আপনি প্রকল্প বলছেন, প্রকল্প কিন্তু একটা প্ল্যানের আউটপুট হওয়ার কথা। প্ল্যান মানে হচ্ছে এখানে কি হয়, মানে প্ল্যান, আমরা টেকনিক্যাল কথা যেটা বলছি আমি সেখানে যাচ্ছি না, আপনাদের, আমার সাধারণ দর্শকদের জন্য বোঝাচ্ছি। আপনি বাজারে যাওয়ার আগে ঠিক করেন আপনি কি কিনতে যাবেন, এটার নাম প্ল্যান। যদি এটা আপনার ঠিক না থাকে, তাহলে উল্টো পাল্টা বাজারে চলে যাবেন। আপনি জামা কেনার জন্য তো মাছ বাজারে চলে যেতে পারেন না, তাকে আগে যদি ডিসাইড না করেন, তাহলে তো আপনি জামা কিনতে মাছ বাজারে যেতেও পারেন, বলা যায় না তো। আমাদের কিন্তু তাই হচ্ছে। আপনি মগবাজারের একটা ফ্লাইওভারের কথা বলেছেন, এই ফ্লাইওভারটার নাম ফ্লাইওভার, কিন্তু এটা আমরা যারা টেকনিক্যাল পিপল আমরা জানি এটাকে বলা হয় হচ্ছে এলিভেটেড রোড। ফ্লাইওভার হচ্ছে নিচে হঠাৎ করে এক জায়গায় অসুবিধা হয়েছে, সেটাকে পার হয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা। ফ্লাইওভারে কোনোদিন আপনার ক্রস রোড হওয়ার কোনো সুযোগ নাই। ফ্লাইওভার মানে ওখান দিয়ে গাড়িগুলো ফ্লাই করে উপর দিয়ে পার হয়ে যাবে। সেটা বানাতে যে আপনি যখন বানানো শুরু করলেন, পুরো এলাকার সমস্ত রাস্তা, ক্রস রাস্তা সবকিছু বানালেন এবং সিগন্যালও দিয়ে দিলেন, তখন আমরা গিনেস বুকে ওঠার জন্য আসলে তৈরি হয়ে গেছি। আমরা এটা করতেই পারি যে গিনেস বুকে দিয়ে প্রমাণ করবো যে না, ফ্লাইওভারের মধ্যে এরকম ব্যবস্থা থাকতে হয়। এবং সেখানে আপনি দেখেছেন যে উপরে আমাদের ছিনতাই হচ্ছে, বাতি নাই, কারণ ফ্লাইওভারে এত ছোট থাকে যে ওটাতে ছিনতাই হওয়ার স্কোপ থাকে না, ওকে তো একদিক দিয়ে নামতে হয়, এখন তো চারদিক দিয়ে যাওয়া যায়, তো আপনি পুলিশ একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। তো এই যে ছোট ছোট বিষয়গুলো আমি ছোট করে বলছি কারণ সাধারণ লোকের বোঝার জন্য। অর্থাৎ প্রকল্পটা কি, এটার জন্য একটা বিশেষজ্ঞ জ্ঞান দরকার হয়। আনফরচুনেটলি আমি আমাদের কাজ কাম দেখে এখনো মনে হচ্ছে না যে যেই বিশেষজ্ঞ জ্ঞান দিয়ে যেই কাজটা করার কথা ছিল, সেই বিশেষজ্ঞ জ্ঞানটা পেছনে আছে। সেই কারণে আমাদের ভুল হচ্ছে। এই অংশটা আপনাদের আলোচনায় আসেনি বলে আমি এটাকে একটু সামনে আনলাম। আপনার একটু আগে যেটা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি সংক্রান্ত একটা অংশ সামনে এসেছে। অর্থাৎ আমরা প্রকল্প বানাচ্ছি, প্রপারলি সেই টাকাটাকে ব্যবহার করছি না, ইত্যাদি ইত্যাদি এগুলো। হ্যাঁ, অবশ্যই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আর দুটো প্ল্যানিং এর কাজ আমি এখানে ঢুকিয়ে দিয়ে তারপরে কথাটাকে শেষ করব, মানে অন্যভাবে নিব। যেমন ধরেন, যদি আপনি একটা প্রকল্পই ঠিক করে ফেলেন, তাহলে প্রকল্পটা আপনার পাস হয়। আপনি জিজ্ঞেস করেছেন এটা পাস হয় কোথায়? আমাদের কিন্তু প্ল্যানিং কমিশনের প্রকল্প পাস হয়। একটু আগে আমাদের আহসানুল ইসলাম মহোদয় কথা বলেছেন। প্রকল্প পাস হয় কি দিয়ে জানেন? আপনার কাছে 5টা প্রকল্প গেছে, আপনি কোনটাতে টাকা দেবেন সেটার নাম হচ্ছে মিটিং, সেটার নাম হচ্ছে ইসিএনইসি। এটার মধ্যে কোনটায় বেশি লাভ হয় সেটা বলার জন্য হচ্ছে ওই মিটিংটা। তাহলে এটা আমার কাছে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের এক্সটেনশন। সেটাকে আপনি প্ল্যানিং মন্ত্রণালয় বলছেন, পরিকল্পনা মন্ত্রণালয়, কিন্তু সেখানে কোনো প্ল্যানিং এর বন্দোবস্ত নাই, সেখানে কোনো প্ল্যানারের চাকরি নাই, একটা প্ল্যানারও নাই। প্ল্যানার যারা আছে তারা ইকোনমিক ক্যাডারে ঢুকেছে, তাদের নিজেদের বিসর্জন দিয়ে তারা ইকোনমিক্স যতটুকু জানে সেটা ওখানে করছে, তারা প্ল্যানিং করছে, ফিজিক্যাল প্ল্যানিং করছে না। তাহলে এই মন্ত্রণালয়টা বসে বসে অর্থ মন্ত্রণালয়ের এক্সটেনশন হিসেবে ওই অর্থ মন্ত্রণালয় প্রজেক্টের টাকা ছাড় করাবে কিনা সেটা বের করে দিচ্ছে। এটা যদি মন্ত্রণালয়ের প্ল্যানিং হয় তাহলে তো প্ল্যানিং এরকমই হবে। কারণ আপনি প্রথমেই ধরে নিয়েছেন আমাকে প্রকল্প বানাতে হবে, সেই প্রকল্পের টাকা ছাড় করা নিয়ে হচ্ছে আপনার দুশ্চিন্তা। এখন আপনি একটু চিন্তা করেন,
সারা বাংলাদেশের প্ল্যান যদি হতে হয় তাহলে সেটাকে অন্যান্য দেশে আছে, নেপালে আছে, আমাদের ছোট দেশের কথা বলি, বড় বড় বললে তো খারাপ দেখা যাবে, নেপালের মতো দেশে আপনার ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান আছে, আপনার শ্রীলঙ্কার মতো দেশে আছে, ফিলিপিন্সে আছে। আমাদের কোনো ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান নাই, সিঙ্গাপুরেও আছে। ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান ঠিক করে যে আমাদের যে উন্নয়নের জন্য, যে ধরুন আমরা 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 2041-এ আমরা উচ্চ আয়ের দেশে যাব, এটা হচ্ছে আমরা কি করলাম, আমরা একটা লক্ষ্য স্থির করলাম। এটা করার জন্য যে করণীয় আয়োজন সেটা হচ্ছে প্ল্যানিং। সেই প্ল্যানিং এর জন্য আপনি ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান করে বলতে হবে কোন অঞ্চলকে কিভাবে উন্নয়ন করবেন, তাহলে ওই লক্ষ্যটা পূরণ হবে। সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। আমাদের সেই প্ল্যানটা করা হয়নি। সেটা যদি করা হতো তাহলে ঢাকায় সব ইন্ডাস্ট্রি বানানো হতো না। কারণ আমার যে অন্যান্য জায়গার যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে সেই অনুযায়ী আমরা কিন্তু ইজেড গুলো বানাতাম। আমরা এখন ইজেড গুলো বানাই হচ্ছে যে জায়গাটায় খাস জমি পাওয়া যায়। তো যে খাস জমি পাওয়া যায় এটা হচ্ছে ওই আপনার ওই হজ্জার চুটকির মতো হয়ে গেছে, যে তার সুই হারিয়েছিল ঘরের ভেতরে, উনি বাইরের সড়কের রাস্তার নিচে ধন্যবাদ সুই খুঁজতেছিলেন। জি, তো আমি যেটা আপনাকে বলতে চাই, ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা জায়গায় যে প্রবলেমগুলো আমি তুলে ধরলাম, এইগুলোর জন্য খরচ বেড়ে যাচ্ছে। আর যেগুলো নাকি প্রকল্পের যে দুর্নীতির অংশটা, এটা হচ্ছে তার নিচের লেজের অংশটা, যেটা দৃশ্যমান, বিকজ ওইটুকু দৃশ্যমান না। যদি ওই রাস্তা, ওই ব্রিজটা আমি না বানাই আজকে, তাহলে পরে কিন্তু ওই খরচটা, দুর্নীতিটা হতো না, বরং ওই বাচ্চাটা কিন্তু স্কুলে এখনো যেতে পারবে না ব্রিজ বানানোর পরে, তখন আপনিও কিন্তু রিপোর্ট করবেন, অথচ বাচ্চাটার স্কুল কিন্তু বানানো। জি, আমাদের সাথে অনেকগুলো ফোন অপেক্ষা করছে, আমরা আরেকটি ফোন নিয়ে আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মগবাজার থেকে বলছি, আমার নাম হোসেন। জি, আমি যেটা বলতে যাচ্ছি, এদেশের প্রকল্পে যে দুর্নীতি হয়, দোষ হয় জনপ্রতিনিধিদের। আমি প্র্যাকটিক্যাল যতটুকু দেখছি সেটা হলো 10%, শতকরা 10 টাকা যদি জনপ্রতিনিধিরা চুরি করে, 90 টাকা চুরি করে আমলারা। A to Z আপনার একদম যে কোনো প্রকল্পের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আপনি যদি ধরেন যে একজন এসও বা একজন ইঞ্জিনিয়ার সাহেব বা ইওনো, যেখানেই আপনি আসেন, একদম বাই চেইন তারা যে টাকাটা লুটপাট করে, অথচ মামলা হয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এখানে রাজনীতিবিদদের এগেনস্ট এক ভদ্রলোক কথা বলছে, রাজনীতিবিদরা চুরি করতে বাধ্য করা আমরা, তারা যদি পার্সেন্টেজ না দিতে স্বীকার করে তাহলে ওই প্রকল্পই তো পাস হবে না, তাহলে ব্রিজ হবেও না, রাস্তাও হবে না, কিছুই হবে না, কোনো কাজই করবে না। ওই জনপ্রতিনিধির অবশ্যই জনপ্রিয়তা খুব দ্রুত ধস নামবে তাদের সাথে কোঅপারেশন না করলে। আর তারা একদম নিচের থেকে উপরের লেভেল পর্যন্ত, স্পেশালি উপজেলা লেভেলের থেকে যদি আসি, ইওনো এবং ইঞ্জিনিয়ার সাহেব, পিআইও সাহেব সহ এরা যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি আছে, ব্যাপকভাবে তাদের একটা পার্সেন্টেজ নির্দিষ্ট করা থাকে, যেই টাকার ভাগ আমাদের জনপ্রতিনিধিরা কয় টাকা পায় জনপ্রতিনিধিরাই জানে। বিশেষ বিশেষ অকারেন্সের কারণে আমাদের জনপ্রতিনিধিরা ফাইসা যায়, কিন্তু তাদের জেল হয়, পত্রিকা বড় বড় হেডলাইন, এই পরিমণিরা। জি, ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমাদের মগবাজার থেকে জনাব হোসেন, যে দর্শক যে প্রশ্নগুলো করছিলেন এখন, এটা কি, এগুলো কি সঠিক উনি যেভাবে বলছেন? আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। জি, ধন্যবাদ। একটা ছিল যে বাংলাদেশের দুর্নীতি সবসময় ছিল, একটা 5%, 10% সেখান থেকে হতো, এটাকে আমরা সিস্টেম লস বলি, আমরা এটি স্পিড মানি বলি, কমিশন বলি, হোয়াট এভার, এটা সবসময় ছিল, এটা পৃথিবীর সব দেশে আছে। এটা গ্রহণযোগ্য না, কিন্তু টলারেবল, বাধ্য হয়ে টলারেট করতে হয়। সেখান থেকে এখন জিনিসটা উল্টো দিকে চলে গেছে। এটার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের অ্যাফ্লুয়েন্স, আমাদের রিজার্ভ আছে, ফান্ড আছে, রেমিটেন্সের টাকা আছে, কৃষি পণ্য বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না, যে কারণে রিজার্ভ বাড়ছে। সো এই টাকাটা খরচ করতে হবে, এবং বাজেট দিয়ে দেওয়া হচ্ছে। বাজেট দেওয়ার সময় যে বাজেটটা খরচ না করলে আমরাই বলি বাজেট খরচ করতে পারছে না। কিভাবে এই ম্যাসেজ স্কেলের দুর্নীতি হচ্ছে, তার আগে আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে টিওনোরা যে আবাসন প্রকল্প করেছে, এটা নিয়ে অনেকেই কথা বললেন। আমি এই বিষয়টা নিয়ে প্রথমে খুব বিরক্ত ছিলাম, তারপরে আমি অনেক খোঁজ খবর করে দেখেছি লেস দেন 1% ঘরে প্রবলেম হয়েছে, লেস দেন 1%, এবং সেটাও রিপেয়ার করে দিচ্ছে। এটা আমি বলবো 1,72,000 টাকায় তারা যথাযথভাবেই মানে প্রজেক্টটা করেছে। প্রজেক্টগুলোর লোকেশন নিয়ে কথা হতে পারে, তালিকা নিয়ে কথা হতে পারে, বাট কমপ্লিশন আমি বলবো বাংলাদেশের স্ট্যান্ডার্ডে অনেক স্যাটিসফ্যাক্টরি। আরেকটা হচ্ছে আপনারা ওই ব্রিজ নিয়ে বলছেন, আমি এই বিষয়েও বেশ খোঁজ খবর নিয়েছিলাম। অনেক এলাকাতে দেখা গেছে যে এমপিরা পাওয়ারফুল ছিল, তারা সমস্ত রাস্তায় ব্রিজ করে ফেলেছে, অলমোস্ট ছোটো ছোটো ব্রিজগুলো। এখন ভবিষ্যতে ম্যাপে রাস্তা দেয়া আছে ইউনিয়ন পরিষদ এলজিডিতে,
যে রাস্তাটা হবে সেখানে অ্যাডভান্স ব্রিজ করে রাখা হয়েছে। এই যে ফাঁকা ব্রিজগুলো বলছেন এর 50 থেকে 60% মূলত এইটার কাজ জন্যই করা, এটাও আমি খোঁজ নিয়ে বলেছি। কিছু আবার অনিয়মও হতে পারে, কারণ একটা ফাঁকা রাস্তায় ব্রিজ বানিয়ে অনিয়ম করতে হবে কেন? আপনি রাস্তার মধ্যে ব্রিজ বানিয়েও তো অনিয়ম করতে পারেন। তো মূলত ওটা কারণ আমি এলজিডির সাথে কথা বলে জেনেছি। এখন আসেন বড় বড় প্রজেক্টগুলোর দুর্নীতিগুলো কীভাবে হয় যতটুকু আমরা প্র্যাকটিক্যালি জানি। একটা হচ্ছে আপনারা বলছেন প্রজেক্ট কস্ট বেড়ে যাচ্ছে, সেটা একটা প্রবলেম। আর ব্রিজ বানানোর আগেই ভেঙে পড়া কিংবা ব্রিজ কমপ্লিট হওয়ার আগেই যে ভেঙে পড়া, এই ক্ষেত্রে তো সরাসরি অসংখ্য মিজার আছে এখানে দুর্নীতিগুলো ধরার। কারণ ইঞ্জিনিয়ারিং একজন সুপারভিশন সাইন লাগবে, আপনার প্রজেক্ট কমপ্লিশন লাগবে, আপনার গ্যারান্টি মানি দেওয়া আছে, আপনার পারফরমেন্স বন্ড দেওয়া আছে, আপনার কত কিছু, আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, আপনার নামে মামলা হবে, অসংখ্য সুযোগ আছে, কিন্তু সেগুলো ইউজ করা হচ্ছে না। কেন হচ্ছে না? যারা এই সুযোগ, এই ক্ষমতা যাদের হাতে আছে তারা তো এই প্রক্রিয়ার পার্ট। এখন মেগা প্রজেক্টগুলোতে বা অনেক বড় বড় প্রকল্পে যেটা হয়, দুটো ক্ষেত্রে দুর্নীতি হতে পারে। কোন প্রক্রিয়ার পার্ট? এই যে অনিয়মের টোটাল দুর্নীতি আমি খোলামেলা বলবো, একটা দুর্নীতি করতে গেলে আপনার যেটা আমাদের দর্শকও বললেন, টপ টু টো সবাইকে দুর্নীতিবাজ হতে হবে। যদি ওখানে একজন মানুষ সৎ থাকে আপনি এই দুর্নীতিটা কমপ্লিট করতে পারবেন না, আপনার বিল পাস হবে না, মানুষ জেনে যাবে, পাবলিকলি উনি স্টেটমেন্ট দিয়ে দিবেন, মানে সবাইকে এই দুর্নীতির মধ্যে আনা হয়। এবং সেক্ষেত্রে যেটা করা হয়, যখন কোনো প্রজেক্ট করা হয়, বড় বড় প্রজেক্টে আমাদের টেকনিক্যাল নো হাউটা বিদেশ থেকে আনতে হচ্ছে, অন্য কোনো বিদেশি কোম্পানি। এখন সেখানে ওই টেকনিক্যাল নো হাউ বা ওই টেকনোলজিটার জন্য কেউ 50 কোটি টাকাও চেতে পারে, আবার 50 কোটি টাকার জিনিসটাই 500 কোটি টাকা করতে পারে। এইখানে বাংলাদেশের কোনো কন্ট্রোল নাই, এটা একটা জায়গার বড় দুর্নীতি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রজেক্টটা আসলে 500 কোটিতে করা যায় ওটা 5000 কোটি টাকা অকারণে করা হচ্ছে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আমার ইঞ্জিনিয়ারিং কোনো সেন্স নেই, আমার এলাকায় বা আমার বিভিন্ন জায়গায় আমি প্রজেক্টগুলো দেখে বলেছি যে এখানে 1200 কোটি টাকার কি আছে, এখানে 2000 কোটি টাকার কি আছে, বস্তা ফেলছে, ব্লক দিচ্ছে, ইট দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে, রড দিচ্ছে, এটা কতই হতে পারে। কিন্তু ওই যে টেকনোলজিক্যাল নো হাউটা ওই জায়গাতে বাংলাদেশ এখনও দুর্বল, ওইটা একটা মূল কারণ। আপনার দুর্নীতি বিরোধী বাংলাদেশ চেতে গেলে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে এইটা লিস্ট করতে হবে। আমি একটা উদাহরণ দিই, 1930-তে যখন শেয়ার মার্কেটে আমেরিকাতে ম্যাসিভ ধস হলো, যে ব্যক্তি এই ধসটা করাতেন তাকে পরে একটা কমিশনের হেড করা হলো যে কীভাবে শেয়ার মার্কেটের ধস ঠেকানো যাবে। তখন উনি ওই যে সার্কিট ব্রেকার 3 দিনের মধ্যে সেল করা যাবে না, 10% বেশি দাম বেড়ে গেলে হল্ট হবে, এগুলো কিন্তু সেই 30s সময় আমেরিকাতে ওই ব্যক্তি দিয়েছিলেন, সেগুলো এখন চলছে। এখন দুর্নীতি দমন কমিশন বা সরকারের একটা আলাদা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি মনে হয় করা দরকার, পার্লামেন্টারি কমিটি অ্যাগেনস্ট করাপশন, কোথায় দুর্নীতি হচ্ছে এবং সেই জায়গাতে ডেফিনেটলি আমাদের হিট করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে প্রজেক্ট, এই যে প্রজেক্ট হওয়ার আগেই একটা দুর্নীতি হয়ে যাচ্ছে, 500 কোটি টাকার খরচ সেটা 1000 কোটি টাকা হয়ে যাচ্ছে। এবং শুনতে পাই আমরা এগুলোর মানি নাকি অ্যাডভান্স বিদেশে দিয়ে দেওয়া হয়, এবং বিদেশে যে বিপুল পরিমাণ বাড়ি কেনা হচ্ছে সেগুলো দেখে মনে হচ্ছে কথাগুলো সত্য। এবং এখানে আমরা ম্যাসিভলি জড়িত, কিছু পলিটিশিয়ান অবশ্যই জড়িত, ব্যবসায়ী তো অবশ্যই জড়িত, কারণ লাইসেন্সটা ব্যবসায়ীদেরই মূলত। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে বাংলাদেশকে বার করতে গেলে দুর্নীতি দমন কমিশনকে অনেক বেশি আমাদের আরও স্ট্রেনথেন করতে হবে, এবং তাদের শুধু মামলা করার মধ্যে বা মামলায় রায় করার মধ্যেই দুর্নীতি দমন কমিশন সীমাবদ্ধ অবশ্যই না, তাদেরকে আরও এম্পাওয়ারমেন্ট করা প্রয়োজন, আরও ফান্ড দেওয়া প্রয়োজন, তারা যেন যখন তখন ভিজিট করতে, সমস্যাগুলো সবই আছে, ভিজিট করতে পারে এবং যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে ওই জায়গাগুলোতে তারা হিট করতে পারে। জি, আপনি দুর্নীতি দমন কমিশনের কথা বললেন যে তাদেরকে আরও এম্পাওয়ার করা উচিত, কিংবা তাদেরকে আরও বেশি ক্ষমতা প্রদান করা প্রয়োজন, কিংবা আরও বেশি লোকবল বাড়ানো প্রয়োজন। অ্যাডভোকেট খুরশিদ আলম, গণমাধ্যমে বিভিন্ন প্রকল্পের দুর্নীতির চিত্র নিয়মিত উঠে আসছে, দুদক স্বতঃপ্রণীত হয়ে এই অনিয়মগুলোর অনুসন্ধান কি করে? হ্যাঁ করে, অবশ্যই করে। জুলফিকার মালিক যেটা প্রথমে কথা বলেন, বালিশকাণ্ডের তো অনুসন্ধান হয়েছে, তদন্ত চলছে, এবং তদন্ত চলাকালীন সময়ে এমবেজলমেন্ট 36 কোটি টাকা হয়েছিল, সে টাকাটা গভর্নমেন্ট খাতে রিফান্ড দিয়েছে। এটা তো সবচেয়ে বেস্ট এক্সাম্পল, যেটাকে আমরা রূপপুর পারমাণবিক বালিশকাণ্ড বলে আমরা জানি সবাই। এটা তো এই কদিন আগের ঘটনা, এবং ইনভেস্টিগেশন পিরিয়ড এখনো আছে, এবং সেখানে মার্চেন্ট যিনি ছিলেন ব্যবসায়ী এবং ইন কনহাইভেন্স উইথ পাবলিক অফিসিয়ালস, ইঞ্জিনিয়ার্স, ওরা সবাই মিলে 36 কোটি টাকা রিফান্ড করে দিয়েছে। কাজে এটা হচ্ছে, শুনেন কতগুলো অ্যাবস্ট্রাক্ট কথা বলে তো লাভ নাই, দুর্নীতি থাকবে, প্রজেক্ট মানির দুর্নীতি। আপনি যদি বাসার কাজের ছেলেকে যদি 500 টাকা দিয়ে পাঠান বাজারে, তুমি বাজার করে নিয়ে আসো লিস্ট দিয়ে, সেখানে 4 টাকা হলে সে মারবে, একটা চা হলে সে খাবে, পান খাবে, বিড়ি খাবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি ইন আওয়ার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। কিন্তু কথা হলো দুর্নীতি সমূলে উৎখাত, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল ইন আওয়ার কান্ট্রি। বাট এটাকে আপনি প্রসিকিউশন লঞ্চ করে এক্সাম্পলের দৃষ্টান্তমূলক সাজা দিয়ে এটাকে রোধ যতটুকু করতে পারেন, যতটুকু এটাকে রোধ করা যায়, আপনি সমূলে দুর্নীতি উৎখাত করবেন এইসব কথা বলে তো আমি মনে করি এটা সম্ভব না। বিকজ অফ আমার যে দুর্নীতি মানে কি, হোয়াট ডু মিন কারাপশন?
কারাপশনের কোনো অ্যাবসলিউট ডেফিনিশন দুর্নীতি দমন কমিশন আইনে কোথাও কিন্তু এই নাই। যে দুর্নীতি করলে যে শাস্তি হবে আমার, মানে হ্যাঁ। সেই রকম কোনো কিছু কি সেই মানে সেই ভয়টা কি আমরা দেখাতে পারছি, সেই বোধ কি ভয় আমরা না। দিতে পারছি যে হ্যাঁ, আমি যে দুর্নীতিটা করবো এই দুর্নীতির জন্য যে আমার শাস্তি হবে? হ্যাঁ, দেখুন, শাস্তি কখনো কমিশন দিতে পারে না। দুর্নীতি দমন কমিশন কখনো শাস্তি দেওয়ার তার আইনি ক্ষমতা নাই। দুর্নীতি দমন কমিশন একটা দুর্নীতি ডিটেক্ট করে সেটাকে ইনকোয়ারি করে, এফআইআর করে, ইনভেস্টিগেশন করে কোর্টে দাখিল করে। আদালত সেটা সে প্রমাণ করতে যদি পারে, ডিফেন্স যদি সেটা কন্ট্রোভার্ট করতে না পারে, আদালত আইনের মাধ্যমে তাকে বিচারে শাস্তি দিবে। দুর্নীতি দমন কমিশন কাউকে শাস্তি দিতে পারে না। এখন দুর্নীতিটা আমরা কি বলি? আমরা ইন্ডিয়া পাকিস্তান সবাই বলছে কারাপশন কারাপশন, কারাপশনের কোনো ডেফিনিশনই তো নাই। আমাদের দুর্নীতি তো দমন না, কমিশন এই যে আপনি বললেন দুর্নীতি দমন কমিশনের কাছে দুর্নীতির কোনো ডেফিনেশন নেই, এটা তো ভয়ঙ্কর কথা। আইনে তাহলে- দুর্নীতি দমন- তাহলে ব্যবস্থা নিচ্ছে কিসের ভিত্তিতে? না না, জাস্ট মিনিট। দুর্নীতি দমন কমিশনের কাছে না, দুর্নীতি দমন কমিশন চলে দুর্নীতি দমন কমিশন আইন 2004, এটা 3-4 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেখানে দুর্নীতি বলতে বোঝাচ্ছে কিছু পার্টিকুলার অফেন্সেস, সেখানে তফসিলে দেয়া আছে। কমিশন এই অফেন্স গুলো দেখতে পারবে, তার এই ক্ষমতা আছে। কিন্তু দুর্নীতি কি, যেমন জুলফিকার মালিক সাহেব 3টি কথা বললেন, অপচয়, অনিয়ম, দুর্নীতি। অপচয় কি জিনিস, অনিয়ম কি জিনিস, সেটা তো আলাদা আলাদা ব্যাখ্যার একটা দাবি রাখে। কিন্তু দুর্নীতি দমন কমিশন যে মামলাগুলো করে, যেটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি করছে, সেটা তার শিডিউলে তফসিলভুক্ত অপরাধের ভিতরে থেকে তাকে সেটা করতে হবে, এর বাইরে সে যেতে পারবে না। বাংলাদেশে অনেক ধরনের অনিয়ম হচ্ছে, অনেক ধরনের অপচয় হচ্ছে, সব জায়গায় কমিশন ইন্টারভেন করতে পারবে না। কমিশনের একটা পেরিফেরি আছে, কমিশন যদি তার পেরিফেরির বাইরে যায়, সঙ্গে সঙ্গে আদালতে চ্যালেঞ্জ হবে, বলবে যে কমিশন উইদাউট জুডিশিয়াল কাজ করেছে। আসলে আমি যেটা মনে করি, দুর্নীতি দমন কমিশনের মামলা করে আমাদের একটা আনএনিমাস একটা ডিসিশন দরকার, পলিসি লেভেলে, উঁচু লেভেলে দরকার, যে আমরা কিভাবে দুর্নীতি প্রতিরোধ করব। আপনি রাতারাতি দুর্নীতি দূর করবেন, এটা আমাদের মতো দেশে অসম্ভব। ইন্ডিয়াতে আমাদের চেয়ে অনেক বেশি করাপশন। জয়ললিতার মামলা শেষ করতে লাগছে 21 বছর। ইন্ডিয়ান মতো একটা সভরেন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যেখানে ডেমোক্রেসির বেস্ট এক্সাম্পল ইতিহাস মানে পুরো পৃথিবীতে, সেই দেশে একটা কারাপশনের মামলা শেষ করতে লাগছে 21 বছর। তো কাজেই আমরা তো মনে করি উই আর বেটার দেন ইন্ডিয়া। আমাদের প্রসিকিউশনের এখন যে অবস্থা, আমাদের নাম্বার অফ কেসের যে ডিসপোজাল, হ্যাঁ এটা বলতে পারেন, যে হারে করাপশন হচ্ছে সে হারে আমার প্রসিকিউশন হচ্ছে না, সেটা আপনি বলতে পারেন অ্যাজ একজন দর্শক হিসাবে, একজন সুশীল হিসাবে সেটা আপনি বলতে পারেন যে তোমার পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, যে হারে তোমার দুর্নীতি হচ্ছে। সেই ক্ষেত্রে তো আমাকে সেই লজিস্টিক সাপোর্টটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, একটা ইনভেস্টিগেটিং অফিসার, তার কাছে যদি 50টা ইনভেস্টিগেশন যদি রিপোর্ট দিতে হয় 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, একজন ইনকোয়ারি অফিসার তার হাতে যদি 80টা ইনকোয়ারি থাকে, সে কিভাবে মাইন্ড অ্যাপ্লাই করবে? কয়টাতে প্রপারলি সে মাইন্ড অ্যাপ্লাই করবে? আপনি বলেন, আপনাকে যদি আমি 10টা এসে লিখতে দিই, আপনি 10টা এসের মধ্যে প্রপারলি কয়টা লিখতে পারবেন? কাজে আমার কমিশনের যেটা লজিস্টিক সাপোর্ট, কমিশনের যেটা আইন, সেটা আমাকে মাথা রেখেই কাজ করতে হবে। ধন্যবাদ। আমি দেশের সব অনিয়ম দূর করতে পারবো না, কিন্তু আমি যেখানে যেখানে ধরতে পারবো, আইন যেখানে আমাকে ক্ষমতা দিয়েছে, অবভিয়াসলি সেখানে যদি আমি না যাই, তখন আপনি বলতে পারবেন কমিশন তার দায়িত্ব পালন তাহলে কি করে। আপনি মনে করেন দুদকের ক্ষমতা আরো বেশি, অনেক বেশি বাড়ানো দরকার, বাড়ানো প্রয়োজন? সেটা সফরেন পার্লামেন্ট আছে, মেম্বার অফ পার্লামেন্ট আছে, ওনারা আমাদের কাজ, আপনারা আমাদের কাজ অ্যাসেস করবেন। আপনারা যদি মনে করেন, পার্লামেন্ট যদি মনে করে, জনপ্রতিনিধি যদি মনে করে ওনাদের আরো ক্ষমতা দেওয়া উচিত, সেভাবে আইন অ্যামেন্ডমেন্ট হবে। কিন্তু আমার ক্ষমতা বাড়ালেই তো হবে না, আমার ক্ষমতা বাড়ার ভিজাভিস আমাকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নে এবং জনভোগান্তি দূর করতে বেশ কিছু প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু সে প্রকল্পগুলোর নানান দুর্বল দিক এবং অনিয়মের চিত্র সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এই অনিয়মগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে, কারা দায়ী, এবং দায়ীদের বিচারের কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়। দুর্নীতির ধরন, আর্ট, স্টাইল সব ক্ষেত্রে একই। আমরা যদি মেগা বা মিনি প্রজেক্ট যেটাই বলি, দুর্নীতি সর্বত্র হচ্ছে। আমাদের এই সরকারের সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন মেগা প্রজেক্ট মানে মেগা চুরি। আমাদের কোথায় কোথায় কি পরিমাণ চুরি হয়েছে, আমি শেষে দিন চট্টগ্রামের কথাটায় আসবো, দুটো বিষয় ছোট্ট করে উদাহরণ দিয়ে। তার আগে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে গিয়ে সেখানে একটা পার্সেজের ক্ষেত্রে 2800 কোটি টাকা ডিপিপি রেডি করা হয়েছিল,
সে ডিপিপি রেডিক্রিতে বালিশের দাম ধরা হয়েছিল 28,000 টাকা, বালিশের কাভারের দাম ধরা হয়েছিল 27,800 টাকা, বালিশ, মাথার বালিশ রুগীর। সে আলোচনায় সেখানে আমার বিষয়টা হচ্ছে, আপনি কোন বাজেট করার ক্ষেত্রে মেগা প্রজেক্ট, মিনি প্রজেক্ট যাই হোক, কি পরিমাণ আপনার মেটেরিয়ালস পণ্য লাগবে, সেটা ইউনিট প্রাইস কত, কোয়ালিটি এবং কোয়ান্টিটি কত, সেটা ধরে বাজেট হবেন। 5% 10% সময়ের কারণে প্লাস মাইনাস হতে পারে। এখন যেটা বাজেটের বিষয়টা, আমার একটা উদাহরণ ধরছি। কারণ আপনি আমাকে বলছেন যে 10 লক্ষ টাকা দিয়ে যে একটা ল্যাপটপ কিনবে, ব্র্যান্ড লেখা নেই, একটা এক্সট্রা ইউজের জন্য কিবোর্ড, একটা ইউজের জন্য মাউস। আমি 10 লক্ষ টাকা যেহেতু আমাকে খরচ করতেই হবে, আমি 7 লক্ষ টাকা ল্যাপটপ ধরলাম, 2 লক্ষ টাকা কিবোর্ড ধরলাম, 1 লক্ষ টাকা মাউস। পাবলিক ল্যাপটপের ব্র্যান্ড না জানার কারণে হয়তো মূল্য জানে না, কিন্তু পাবলিক, সাধারণ মানুষ এটা জানে যে কিবোর্ডের মূল্য কত হতে পারে, মাউসের মূল্য কত হতে পারে। সুতরাং সেখানে এই যে মেশিনগুলো, এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিনের দাম কত ধরা হয়েছে পাবলিক না জানতে পারেন, বালিশের দাম পাবলিক জানে। তাহলে বাজেটও যদি নির্ধারণ করে দেওয়া হয় এত টাকা এটা খরচ করতে হবে। আমি খোরশেদ সাহেবের একটা উদাহরণে, যে চুরি আছে জায়েজের কথা বলছেন, যে কাজের ছেলেকে বাজারে পাঠানো, 5 টাকা দিয়ে সে চা খাবে বা 2 টাকা, 5 টাকা 10 পয়সা হলো মারবে। আপনি যিনি টাকাটা দিচ্ছেন তিনি যদি বলে দেন এই 5 টাকা থেকে আমার জন্য তুমি 3 টাকা নিয়ে আসবা, 2 টাকার মধ্যে খরচও করবা, তোমার ভাগও নিবে। বাজেট গুলো মেগা প্রজেক্টে তাই হচ্ছে। আপনি ভারতের উদাহরণ, এটা কোনো বিতর্কের বিষয় না। ভারতে হাইওয়েতে খরচ হয় 10 কোটি টাকা বিডিটি, বিশ্বব্যাংকের জরিপ। পাকিস্তানে 15 কোটি, চাইনাতে 13 কোটি। আর বাংলাদেশে খরচ হচ্ছে এভারেজে 59 কোটি টাকা। আপনি চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য 2014 সনে যে প্রকল্পটা নেওয়া হয়েছিল, একটা খাল কাটা, তার জন্য 14 সনে 326 কোটি 84 লক্ষ টাকা। সেটা তখন ভূমি অধিগ্রহণের 1.5 গুণ, অর্থাৎ মৌজা রেট থেকে 1.5 গুণ বেশি দামে অধিগ্রহণের আইন ছিল, নিয়ম ছিল। সেটা না করার কারণে এখন সেটা বেড়ে হয়েছে 1374 কোটি টাকা। তাহলে 1000 কোটি টাকার বেশি অতিরিক্ত ব্যয় শুধু সময়ের কারণে। তাহলে অধিগ্রহণ কেন করা হলো না? তার জন্য কারো কি শাস্তি হবে? এখন 3 গুণ ধরা হচ্ছে। জলাবদ্ধতা রয়ে গেল, কাজটাও হয় নাই। একনেক পাস করেছে 2014 সনে। কি কার গাফলিতের কারণে, কি কারণে করা হলো? আচ্ছা, চট্টগ্রামে কক্সবাজার যাওয়ার সময় পটিয়া পার হতে 1 ঘন্টা আধা ঘন্টা লাগতো, শুধুমাত্র একটা 1 কিলোমিটার ক্রস করতে। এটা বাইপাস করা হলো ইন্দ্রপুল থেকে চক্রশালা। পরিকল্পনা করা হয়েছে, আমাদের দেশে যে প্রযুক্তি, যে ইঞ্জিনিয়ার, যে আর্কিটেক্ট যারা আছে সবাই করেছেন। এখন বলা হচ্ছে রোডটা সোজা করার জন্য সেখানে ব্যয় ধরা হয়েছে 103 কোটি টাকা। কাজ তো হয়ে গেছে, বাঁকগুলো সোজা করার জন্য 103 কোটি টাকা। তাহলে এইভাবে মেগা প্রজেক্ট, মেগা চুরি। সরকারের পক্ষ থেকে বলা হবে, যারা প্রতিনিধি তারা বলবেন যে আমাদের সময়ে গালভরা, আমাদের সময়ে কাজগুলো হয়েছে। প্রজেক্টের প্রয়োজনীয়তা আছে, অপ্রয়োজনীয়তার কথাও আপনি শুরুতে বলেছেন, কিন্তু তার চাইতে জরুরি বেশি হচ্ছে মেগা প্রজেক্টে মেগা চুরি করতে সুবিধা। একটা রাস্তায় পিচ করার ক্ষেত্রে সেই টাকা ঢাকায় পৌঁছে না। মেগা প্রজেক্টের টাকা, আমি যে বাজারের কাজের লোক পাঠানোর সময় আমি যে বললাম কাউকে যে 5 টাকা দিলে বলা হচ্ছে তো 2.5 টাকা 3 টাকা নিয়ে আসবে আমার জন্য। এখানে তাই হচ্ছে। প্রতিটা ব্যয়ে, প্রতিটা প্রজেক্টে, আপনি টানেল বলি, ফ্লাইওভার বলি, যেমন হানিফুরাল সেতু 214 কোটি টাকা পার কিলো খরচ হয়েছিল। একই সময়ে কলকাতার পরামা উড়াল সেতু 45 কোটি বিডিটি। ভারতের চাইতে আমাদের দেশে ইট, বালি, সিমেন্ট, রড, মানুষের পারিশ্রমিক অনেক কম। তারপরও কোথায় 45 কোটি নট রুপি বিডিটি। মালয়েশিয়া 84 কোটি, জীবনযাত্রার মান এবং কস্টিং প্রাইস অনেক হাই। রেলে ধরেন ভারতে 12 কোটি, বাংলাদেশে 2000 থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইন, সেখানে পার কিলো ধরা হয়েছে 128 কোটি টাকা। চাইনাতে এটা 13 কোটি, পাকিস্তান এটা আরেকটু দুর্নীতিগ্রস্ত 15 কোটি। তাহলে এই যে অসামঞ্জস্যতা, বারবার মিডিয়া আপনারা আমরা বলার পরও কাকে বলছি? জুলফিকার সাহেব নিজেরা পরিবারের কথা বলেছেন, কেউ দ্বিমত করেছেন। আমি একটা বিষয় বুঝি, রাষ্ট্রের যে অবকাঠামো এবং উপরিকাঠামো,
সেটা নির্ধারণ, সেইগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাষ্ট্রের। অবকাঠামো, অর্থনৈতিক বিষয় এবং পরিকল্পনা থেকে শুরু করে এগুলো। পরিকাঠামো যেটা, সেটা হচ্ছে আমার যে সংস্কৃতি, শিক্ষা, সেই বিষয়টা দুর্নীতি সে সংস্কৃতির অংশ হয়ে গেছে। জি, ধন্যবাদ। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব আহসানুল ইসলাম টিটু, আপনি সরকারি হিসাব সম্পর্কিত সংশ্লিষ্ট কমিটির সদস্য। কোন প্রকল্পে কত টাকা ব্যয় হলো, সেই ব্যয় যৌক্তিক কিনা ইত্যাদি জনগণের পক্ষে আপনাদের দেখার কথা। জনগণের পক্ষে সেই দায়িত্ব কতখানি আপনারা পালন করতে পারছেন, কিংবা কতখানি সেই দায়িত্ব আপনি পালন করছেন? ধন্যবাদ। আসলে আমাদের যে সরকারি হিসাব সংক্রান্ত কমিটি, আমাদের যে মূল দায়িত্ব সেটা হলো অডিটর জেনারেল অফ বাংলাদেশ, বাংলাদেশের সকল আয় ব্যয়ের যে অডিট সেটা তারা করে, এবং সেই অডিটের যে আপত্তিগুলি, সেই আপত্তিগুলি আমরা নিষ্পত্তি করি। তো আমাদের কিন্তু সরাসরি প্রকল্পের ব্যয় মানে যাচাই বাছাই করা বা অ্যাকাউন্টস দেখা, অ্যাকাউন্টস দেখে সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া, এই ধরনের কিছু টার্মস অফ রেফারেন্সে আমাদের নাই। সো আমাদের কাজটা অত্যন্ত স্পষ্ট, সেটা হলো যে কোনো প্রকল্পের যখন অডিট হবে, অডিটর জেনারেল যখন একটা অডিট করবে, সেই অডিট করে সেইখানে যদি অডিট অনুযায়ী, প্রকল্প অনুযায়ী বাস্তবায়নে যদি কোনো আর্থিক গরমিল পাওয়া যায়, যেভাবে প্রকল্প খরচা হয়েছে সেইভাবে না হয়, অডিট আপত্তিগুলি আমাদের কাছে আসে এবং সেই আপত্তিগুলি আমরা নিষ্পত্তি করি, এবং সেটাই হলো আমাদের কাজ। সো অনগোয়িং প্রকল্প বা নিজেরা স্বপ্রণোদিত হয়ে কোনো প্রকল্পের আয় ব্যয় বেশি হলো নাকি কম হলো নাকি, এটা কিন্তু সরকারি হিসাব সংক্রান্ত যে কমিটি আছে, যদিও মানে ইউকেতে অনেক দেশে অনগোয়িং প্রকল্পে তারা এই কমিটির আওতায় আছে, কিন্তু আমাদের দেশের টিওআর অনুযায়ী, আমাদের যে কার্যপ্রণালী বিধি আছে, সেই কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুধুমাত্র আমরা অডিটর জেনারেলের যে আপত্তি, সেই আপত্তিগুলি নিষ্পত্তি করাই আমাদের মোটামুটি কাজ। তো আমি একটা জিনিস একটু মানে আমরা যা বুঝতে পারছি, শুধু দুদকের নয়, আপনাদেরও ক্ষমতা বাড়াতে হবে। না, আমি ক্ষমতা বাড়ানো, দুদকের ক্ষমতা আমি দেখি, আমি একটু অন্য দিকে কথা বলি। দেখেন, আমরা যে কথাগুলি বলতেছি, শুরুতে একটা কথা হয়েছিল যে কোনটা অপচয়, কোনটা দুর্নীতি, আর কোনটা অনিয়ম। এই তিনটা কিন্তু তিন ভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। যেমন আপনি প্রত্যেকটা কর্তৃপক্ষের, যাদেরকে নিয়ে আজকে দুর্নীতির কথা হচ্ছে, যেমন সেতু বিভাগের কিন্তু নিজস্ব ইন্টারনাল অডিট টিম আছে। তারা যে প্রকল্প বাস্তবায়ন করতেছে, তার নিজেদের ইন্টারনাল অডিট টিম আছে, তারা নিজেরা যাচাই বাছাই করতেছে। এলজিআরডি নিজেদের সুপারভিশন আছে আলাদা। সো আমাদের এই যে প্রত্যেকটা জায়গায় চেক এন্ড ব্যালেন্স গুলি যদি হয়, আমি আপনাকে আরেকটু উল্লেখ করে বলি। কিন্তু কিছুক্ষণ আগে শামীম হায়দার পাটোয়ারি যে কথাটি বলছিলেন যে প্রত্যেকটা পক্ষই এই দুর্নীতির সাথে জড়িত, মানে এক পক্ষ যদি দুর্নীতি না করে সেই প্রজেক্টে কিন্তু আসলে দুর্নীতি করা সম্ভব না। তো এই যে সবাই যদি আপনারা একসাথে এক সুতায় বাঁধা হয়ে যায়, তাহলে আপনি ঠেকাবেন কিভাবে? অডিট করে তো লাভ নেই, অডিটও যদি তার সাথে জড়িত হয়। জি, ঠেকানোর জায়গাটা হলো, যেমন আমরা জনপ্রতিনিধি হিসাবে, আমি জানি না ব্যারিস্টার শামীম পাটোয়ারির ক্ষমতা আছে নাকি, কিন্তু গত 2.5 বছরে আমি একজন সংসদ সদস্য হিসাবে 2 টাকা নিজে খরচা করার কিন্তু কোনো ক্ষমতা আমাদের নাই। আমরা যেটা করতে পারি, এবং দায়িত্ব নিয়েই বলছি, আমার নাই, আমরা যেটা করতে পারি যে এই প্রকল্পটা হওয়া উচিত, সেটার প্রায়োরিটি আমি দিতে পারি, এই প্রকল্পটা আগে হওয়া উচিত সেটা আমি বলতে পারি। কিন্তু কোন সংসদ সদস্যের, অন্য কারো আছে নাকি জানি না, বাট আমার 2.5 বছরের অভিজ্ঞতা, আমি কোনো প্রকল্পের 2 টাকা খরচা করার কোনো ক্ষমতা আমার নাই। ইভেন যে কাজগুলি আমরা নিজেরা সুপারভাইজ করি, আমরা যেটা কি করি, যে আমরা একটা প্রকল্প বাস্তবায়ন হলে, আমি একটা প্রকল্পের কথাই বলি, অনেকভাবে প্রকল্পের কথা বলা হয়েছে, আমার অভিজ্ঞতা বলি, আমরা একটা টাঙ্গাইল উন্নয়ন প্রকল্প আমরা করেছি, 1.5 বছর সময় লেগেছে। আমাদের একজন জেলা মন্ত্রী আছেন, আমরা 8 জন সংসদ সদস্য সবাই মিলে একটা প্রকল্প দিয়েছি, যে আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সেখানে আমাদের কিছু রাস্তা আছে এবং সেতু আছে, এবং সেইটাই কিন্তু আমরা কিন্তু কোনো রাস্তা নিজেরা দেখতে পারি নাই। আমাদের প্রায়োরিটি দেওয়া হয়েছে যে আমার এলাকায় কোন কোন রাস্তাগুলি লাগবে, কোন কোন সেতুগুলি লাগবে, এবং ওই কর্তৃপক্ষ ওই সেতুগুলি যাচাই বাছাই করে, পরিমাপ করে, পরিকল্পনা অনুযায়ী একটা রেট ধরা আছে, যে এলজিআরডির রাস্তা 3 কোটি টাকা লাগবে না 1.5 কোটি টাকা লাগবে এক এক জায়গায়। সো এটা কিন্তু ওইভাবে পরিকল্পনা হয়ে আসে। এই যে ধারা বা ঢালাও ভাবে আক্তার কবির চৌধুরী সাহেব 10 কোটি, 12 কোটি, 15 কোটির বিভিন্ন কথা বললেন, চায়না, ভারত, পাকিস্তানের উদাহরণ দিলেন, এইভাবে ইয়ার্ডিস্টিক মেপে, আমি ইঞ্জিনিয়ার না,
সো এইভাবে ইয়ার্ডস্টিক মেপে কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ আমার বিশেষ করে আমার এলাকার কথা যদি আমি বলি, আমি একদিকে আমার ধলেশ্বরী, একদিকে যমুনা নদী। সো আমার এলাকার এই যে এখন যদি আপনি যান আমার এলাকায় প্রায় 40% এলাকা এখন পানির নিচে থাকবে। এটা স্বাভাবিক এলাকা, যেহেতু নদীর অববাহিকায় আমি। সো আমার এখানে যদি আপনি একটা রাস্তা করতে চান, সেই রাস্তাটা আপনি কত ফিটে হাইট করবেন, ওটার উচ্চতা কতটুকু বাড়াতে হবে সেই অনুযায়ী হবে। আবার উত্তরবঙ্গে যদি আপনি একটা রাস্তা করতে চান, ব্যারিস্টার শামীম পাটোয়ারির রাস্তায়, ওইখানে কিন্তু আমি এরকম মানে রাস্তা থেকে আমাদের যে ল্যান্ড সেটার কিন্তু উচ্চতা তো কম বেশি না। সো একইভাবে ঢালাও ভাবে আমরা এটা বলতে পারবো না। তবে আমি একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো যে আমাদের এই যে পরিকল্পনা, আমাদের পরিকল্পনা মন্ত্রী নিজেও বলেছেন যে আমাদের পরিকল্পনা নেওয়া এবং সেটার বাস্তবায়ন, ইকোনমিক জাস্টিফিকেশন, এই জিনিসগুলো আরো ইমপ্রুভ করতে হবে এবং করার সুযোগ আছে। আমাদের সরকার কিন্তু এই মনিটরিং গুলো গুরুত্ব দিচ্ছে। দেখেন তাৎক্ষণিকভাবে যেদিন পেপারে নিউজ আসছে একটা ঘর ভেঙে গেছে, সেই দিনই কিন্তু প্রকল্প পরিচালক এই ঘরের জন্য গেছে। আমরা যখনই যেখানে প্রকল্পে আমরা শুনতেছি যে প্রকল্পগুলি বাস্তবায়ন হচ্ছে না, এবং দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বললেন যে মানে কাণ্ড নিয়ে প্রতিবার রেফারেন্স দেওয়া হয় বালিশ কাণ্ড, সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইনকোয়ারি চলতেছে। সো আমাদের এখানে যে জিনিসটা আমি উল্লেখ করতে চাই সেটা হলো যে দুর্নীতি যেটা হওয়ার চেষ্টা হচ্ছে বা হচ্ছে, তার কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা কিন্তু না। আমাদের মনিটরিং বাড়ানো হচ্ছে, আমাদের যথাযথ দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানুষ কিন্তু আগের চেয়ে সাবধান হয়ে যাচ্ছে। সো আমি মনে করি যে আমরা যদি আমাদের এই প্রকল্পগুলি, আমাদের কিন্তু আগে বড় প্রকল্পগুলি বাস্তবায়নের এত সক্ষমতা ছিল না। সো আমাদের এই সক্ষমতাগুলি বাড়াইতে হবে, মনিটরিং আরো জোরদার করতে হবে, এবং তাহলে এটা সম্ভব। এবং আমি মনে করি যে এটা মন্ত্রণালয়গুলি যাদের যথাযথ দায়িত্ব পালন করে, বিশেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়, আমি জানি না এর আগে যে বললো যে পরিকল্পনা মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনাবিদ নাই, এটা কতটুকু সত্যি বা কতটুকু প্রয়োজন আছে। বিকজ আমার এলাকার যে প্রকল্পটা আমি যেটা বললাম টাঙ্গাইল প্রকল্প, সেখানে কিন্তু এলজিআরডি মন্ত্রণালয়ের রাস্তাগুলি করা হবে, তার জন্য আরেকটা পরিকল্পনা মন্ত্রণালয় করার মানে খুব বেশি যুক্তিকতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আর নদীমাতৃক দেশ, এখানে বড় বড় সেতু হয়, এখানে অনেকগুলি সেতু আছে, ভবিষ্যতে আরো সেতু করতে হবে। সেইখানে একটা সেতু কর্তৃপক্ষ থাকা আমার মনে হয় না যে এটা খুব একটা খারাপ কিছু, কিন্তু সেতুগুলি জানি যথাযথ মেনটেনেন্স হয়। সেতু কর্তৃপক্ষের কাজ কিন্তু অনেক, সেটা হলো সেতুগুলিতে যে টোল হয় সেই টোল আদায় করা এবং সেই টোলের মাধ্যমে যে সেতুগুলি সেটা রক্ষণাবেক্ষণ করা। সো আপনি এটা কিন্তু অন্য মন্ত্রণালয়ের আন্ডারে দিলে বা আরেক জায়গায় দিলে এটার ব্যয়টা সঠিকভাবে হবে না। ধন্যবাদ আপনাকে। জনাব জুলফিকার আলী মানিক, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার দুর্নীতি, অনিয়ম, অপচয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? এখন এই যে সবার আলোচনা তো পুরোটা শুনলাম, আমি তো কোথাও আর কোনো সমস্যাই দেখছি না। কারণ আমি তো আমরা তো সবাই এই ব্যাপারে মোটামুটি বুঝতেই পারছি যে দুর্নীতি ছাড়া তো আসলে সমাজ চলবে না। ফলে দুর্নীতি থাকবে, দুর্নীতি কখনো একটু বেশি হবে, প্রতিরোধ করতে হবে, অনিয়ম থাকবে, এগুলি থাকবে, সবই চেষ্টা করা হবে ভবিষ্যতে, সবই হয়তো কোনো এক সময় উন্নতি হবে। এটা তো বাস্তবতা আমরা মেনে নিচ্ছি, তাই না? তো বাস্তবতা যেহেতু এরকমই থাকবে, আমি তো আর কোনো প্রবলেমই দেখছি না। আমি তো মনে করছি এখন সবার কথা শুনে দেশটা ঠিক যেরকম চলা উচিত ছিল, দুর্নীতির চেহারা যেরকম হওয়া উচিত ছিল, অনিয়ম সবকিছু, আমাদের ব্যুরোক্রেসির যত জটিলতা, এই যে ব্রিটিশ আমলে একটা ব্যুরোক্রেসি উপহার পেয়েছি আমরা, তো এই ব্যুরোক্রেসিকে আর মেরামতের দরকার নাই। ফলে এই যে সমন্বয়হীনতাও থাকবে সারা জীবন, এগুলি থাকবে, সবই হবে, এবং আমরা মরবো, পরের জেনারেশন আসবে, দেখবে, শুনবে, হবে, চলতে থাকুক। আমি তো সবার কথা শুনে আমি বুঝলাম ফ্যান্টাস্টিক, যেমন দেশ আমাদের চলা উচিত ছিল দেশটা তেমনই চলছে, যেমন দেশ আমরা চেয়েছিলাম তেমন দেশই আছে। ফলে সমস্যা তো দেখছি না। এই যে দেখা যায় অস্ট্রেলিয়ার কাছে আমাদের হারার কথা ছিল, আমরা হঠাৎ জিতে গেছি। তো কখনো কখনো হঠাৎ কোথাও প্রকল্পটা আগে শেষ হয়ে গেলে, কোথাও কম দুর্নীতি হলে আমরা একটু হাততালি দিব, বলবো একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে, আর বাকি যা ঘটছে তা খুবই স্বাভাবিক। আমি তো আর এগুলি নিয়ে আলোচনারও প্রয়োজন দেখছি না। কেন শুধু আমরা দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করছি? কেন আমরা বলছি যে সমাজ থেকে দুর্নীতি, তো আমি আগেই বলেছি এমন কোন সমাজ নেই যেখানে দুর্নীতি বলে কিছু নাই, কিন্তু সীমাহীন দুর্নীতি কতগুলো সমাজে আছে। এখন কোন দেশের চাইতে আমাদের কি একটু ভালো, সে নিয়ে আমরা অনেক খুশি, আর ভালোগুলির সাথে তুলনা দিলে বলবো যে তারা তো অনেক উন্নত দেশ। ফলে যখন মানসিকতাই এরকম যে দুর্নীতির সাথেই আমাকে বসবাস এবং সহবাস করতে হবে,
অনিয়ম মেনে নিতে হবে, অনেক জটিলতা আছে, এগুলি কিছুই প্রতিকার করা যাবে না। তাইলে আরো 50, 60, 100 বছর অপেক্ষা করি না, এগুলি নিয়ে আর টকশো কোনো প্রয়োজন নাই। আপনাদেরও রাজ্যকে কষ্ট করতে হবে না, আমাদেরও কষ্ট করতে হবে না। সাংবাদিকরাও সবাই দুর্নীতি করার চেষ্টা করুক, সব পেশাকে বলতে থাকেন যতটুকু পারো দুর্নীতি করে নিয়ে যাও, ব্যাস, আর কোনো আলোচনা নেই। দুর্নীতির একটা সাবজেক্ট ইউনিভার্সিটিতে খুলে দেন না, কত সুন্দর করে ভালো করে ভদ্রভাবে দুর্নীতি করা যায়। কারণ দুর্নীতি সমাজে থাকবেই, এটা আমরাও মানি। সীমাহীন দুর্নীতিও থাকতে পারে, কিছু করার নাই। কারণ হচ্ছে যে আমরা তো বলেই দিচ্ছি যে এটা হচ্ছে যে কোনো জায়গায় টাকা থাকলে দুর্নীতি হবে। তো দুর্নীতির অ্যাপ্রোচটা মেনে নিচ্ছি যেই সমাজে, কেন আমরা সেই সমাজে দুর্নীতি দমন আর দুর্নীতি প্রতিরোধ, সীমিত আকারের দুর্নীতি, আমি তো এইসব আলোচনার কোনো প্রয়োজনই দেখছি না। আর আপনারা এইসব আলোচনা দয়া করে আর করেন না। সাংবাদিকদেরও উচিত দুর্নীতি শুরু করা, সাংবাদিকতা ছেড়ে দিয়ে। জি, জনাব আনসার হোসেন, অ্যাডভোকেট আক্তার কবির বিশ্ব ব্যাংকের একটি গবেষণার রেফারেন্স দিয়ে যেটা বলছিলেন, ইউরোপের 4 লেনের মহাসড়ক নির্মাণে কিলোমিটার প্রতি গড় ব্যয় হয় 28 কোটি টাকা, ভারতে 10 কোটি টাকা, চীনের 13 কোটি টাকা। অথচ বাংলাদেশের 3টি মহাসড়ক 4 লেনে উন্নতি করতে ব্যয় ধরা হয়েছে গড়ে 59 কোটি টাকা। সস্তা শ্রমের বাংলাদেশে এই ব্যয় কতখানি যৌক্তিক? আমি আক্তার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত হয়ে একটা কথা প্রথমে বলে নেই। দুর্নীতি এবং একই সাথে আমি খুরশিদ ভাইয়ের সাথেও একমত হচ্ছি। দেখেন, দুটো জিনিস একসাথে মিলাতে পারি আমি যদি, সেটা হচ্ছে যে দুর্নীতি লিমিটের ভিতরে থাকতে, এটা খলিফা হারুন রশিদের সময় হয়তো ছিল, খারাপ লোক দু একজন থাকতে পারে, সেটা আমরা জানি না। কিন্তু যে পয়েন্টটা আমাদের জুলফিকার ভাই বললেন সেটা হচ্ছে আসল কথা, যে এটা সীমাহীন দুর্নীতি নিয়ে হচ্ছে আজকের আলাপটা হচ্ছে, যখন আমরা কন্ট্রোলের বাইরে চলে যাই। তো এই আপনার প্রশ্নটা সেখানেই চলে যাচ্ছে। মজার ব্যাপার দেখেন, আমি কিন্তু আপনারা যে দুর্নীতির আলাপগুলো করছেন সেগুলো যেহেতু হয়ে যাচ্ছে সেজন্য আমি রিপিট করছি না, কিন্তু ওটাকে অন্য আঙ্গিক থেকে দেখার চেষ্টা করছি। উদাহরণ দিচ্ছি, আমাদের যে রাস্তাগুলো এখন 4 লেন করা হচ্ছে, আপনি জানেন যে প্রচুর রাস্তা 4 লেন করা হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য অনেকগুলো অর্গানাইজেশন তাতে টাকা দেওয়ার জন্য এসে বসে আছে, এবং তারা অনেক জ্ঞানী লোকজন আসে এবং তারা মিলে করছে কি, এক্সিস্টিং রাস্তাটা চওড়া করছে, 4 লেন বানাবে, 4 লেন ওয়াইড করবে। এই যে চিটং এর রাস্তা 4 লেন করার কথা, 4 লেন করা মানে কি আপনি বাস্তবে একটু বোঝেন, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই বুঝতে পারলে বুঝবো যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। 4 লেন মানে 2 লেন রাস্তাকে 4 লেন করা। তো 4 লেন যখনই করবেন তখন মিডিয়ানটা মাঝখানে হয়ে যায়, অর্থাৎ 2 লেন যেটা ছিল সেটা রাস্তার নিচে চলে গেছে, অর্থাৎ এটা আমরা হারিয়ে ফেলেছি। এই রাস্তাটা অনেক কষ্ট করে বানিয়েছিলাম, কোটি কোটি টাকা খরচ করে, ঢাকা চিটাগং হাইওয়ে মনে করেন, সেই রাস্তাটা এখন আমার মাটির নিচে চাপা পড়ে যাবে। ইনস্টেড আমি আরো 4 লেনের উপরে বানাবো। এটা বানানোর সাথে সাথে এখন এলাকার লোকের রাস্তার গাড়িগুলো কিভাবে যাবে? আপনি যদি এলেঙ্গার রাস্তাটার দিকে তাকান, এটা আসলাম ভাই হয়তো এটা বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা 2 লেন রাস্তা ছিল। হ্যাঁ, উচিত ছিল এটা 4 লেন বানানো। বানাতে যে আমরা কি করেছি জানেন, আমরা দুই পাশে আরো দুটো 2 লেন 4 লেন বানিয়েছি, টোটাল হচ্ছে 8 লেন বানিয়েছি। এর পরের যে 2 4 লেন বানিয়েছি, এটা হচ্ছে ওরা বলছে SMVT, মানে হচ্ছে স্লো মুভিং ভেহিকল ট্র্যাক, অর্থাৎ লোকাল গাড়িগুলো চলার জন্য রাস্তা করে দিলাম, তাহলে অ্যাক্সিডেন্ট বেঁচে যাবে, অ্যাক্সিডেন্ট কম হবে। আমি নিজে সেটাতে সার্ভে করে এসে আপনাকে কথা বলছি, সেই জায়গাতে আমরা গাড়িতে পুরো ক্যামেরা লাগিয়ে পুরো রাস্তা চলেছি। এই 2 রাস্তা মিলিয়ে আপনার রাস্তা হলো কয়টা? 8টা রাস্তা হলো। কিন্তু আপনার ছিল 2টো রাস্তা, আপনার দরকার ছিল 4টা রাস্তা, আপনি বানাচ্ছেন 8টা রাস্তা। আপনি রিয়েলিটি দেখেন। কেন আমি এটা বলছি? কারণ এই রাস্তাটা যদি এখান দিয়ে এই জনপদের উপর দিয়েই যদি চড়া করে না বানাতাম, তাহলে আমার লাগতো 4টা রাস্তা, নতুন জায়গা দিয়ে গেল। আর এই 2টা রাস্তা আমি বোনাস পেতাম, এবং তার 2 পাশের যে স্থাপনা একটাও ভাঙতে হতো না, অধিগ্রহণ লাগতো না, মানুষগুলোর কষ্ট হতো না, কিছুই হতো না। এখন যে বাজারগুলো ছিল তার উপরে ফ্লাইওভার করে দিয়েছি, যার জন্য ওই হাটটা নষ্ট হয়ে গেছে। অনেকগুলো হাট আছে যেগুলো একদম ডিস্ট্রয় হয়ে গেছে। এই একটা ফ্লাইওভার বানাতে আমরা 250 কোটি টাকা খরচ করেছি গড়ে। তার মানে হচ্ছে যে আমার এখান দিয়েই যেতে হবে এবং চওড়া করেই যেতে হবে। এটা কে বলে দিয়েছে? যে বলে দিয়েছে তার ভুল হয়েছে, বিকজ সে প্ল্যানিং ডিসিশনটা ভুল করেছে, ইঞ্জিনিয়ারিং ডিসিশন ভুল করেনি। তাহলে এইখানে দেখবেন আপনি ওদের যে আপনার রিকোয়ারমেন্ট, এক্সপার্ট রিকোয়ারমেন্ট, সেখানে আপনি জানেন আজ পর্যন্ত আপনার ট্রান্সপোর্ট প্ল্যানার নেই। জি, আমাদের একটু সংক্ষেপে যদি শেষ করেন, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। আমি একটু আমি আর 2 মিনিটে শেষ করব। অপচয়ের জায়গাটা আসছি, এই কারণে কস্ট বেড়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এই কস্ট কেন আমি সহ্য করবো? আমি একজন জনগণ, আমার টাকা আপনাদেরকে দিয়েছিলাম আপনাদের জ্ঞান অনুযায়ী ভালো করে বানানোর জন্য, আপনি সেটা বানান না, এটা আপনার দোষ। আমরা কারেক্ট জায়গায় আসতে চাই। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে এটা শেষ করছি, যে এইভাবে কস্ট গুলো বাড়ছে। যদি সেন্সিটিভলি আমরা কাজ করতাম, তাহলে এটা একটু আশার কথা বলি,
যদি আমরা ফিলিপিন্সের দিকে তাকাই, ওরা কিন্তু আমাদের মতো খুবই কম উন্নত দেশ, ওরকম অত্যন্ত উন্নত দেশ না। ওদের ধান ক্ষেত আছে আমাদের মতো, ধানের দেশ ফিলিপিন্স, আপনি জানেন আমাদের দেশও ফিলিপিন্সের মতো ধান প্রধান দেশ, ধান ক্ষেতওয়ালা দেশ। এখানে যদি আপনি ভায়াডাক্ট করেন, উপর দিয়ে যদি রাস্তা চলে যায় থ্রু আউট, তাহলে রাস্তার গাড়ির স্পিড হবে 120 কিলোমিটার। এটা প্ল্যানিং এর একটা কথা বলে শেষ করছি। 120 কিলোমিটারে যদি আপনি যান, চিটাগং যেতে ঢাকা থেকে লাগবে হচ্ছে 2 ঘন্টার কিছু কম। সেই সময় যদি যান, তাহলে এখন যে যত ঘন্টায় যাচ্ছেন, যতটুকু টাইম বাঁচাতে পারবেন, সেই টাইমে আপনার যতগুলো ইন্ডাস্ট্রিতে আপনার প্রোডাকশন হয়, অতক্ষণ বেশি প্রোডাকশন করতে পারবেন, কাট অফ টাইম কমে যাবে। এই টাকা সরাসরি জিডিপিতে অ্যাড হবে, যারা জিডিপি নিয়ে আমরা কথা বলছি। আনফরচুনেটলি এরকম যেটা সেন্সিটিভ এবং পজিটিভ চিন্তাগুলো আমরা করছি না। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা করছি হচ্ছে যেটাতে আপনার ইনফ্রাস্ট্রাকচারে কস্ট বাড়াচ্ছি, যাতে আমার জিডিপি বাড়ে। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে পরিকল্পনা একটি বড় ধরনের গলদ থেকে যাচ্ছে। জি, মানুষটা সেই তিমিরেই থেকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, বিভিন্ন প্রকল্পে অনিয়ম, অপচয়, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কতটুকু, সংক্ষেপে যদি বলেন। জি দেখুন, যেটা দুর্নীতি দমন কমিশনের নজরে আসছে, অবভিয়াসলি সেটা কমিশন স্টেপ নিচ্ছে। কমিশন 2-3 ভাবে স্টেপ নেয়। যেমন আপনার সুমোটো ওয়েতে উনি নিজ দায়িত্বে সে নিচ্ছে, পত্র পত্রিকা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নিচ্ছে, সরকারের আবেদনে নিচ্ছে, আননোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিচ্ছে। বাট কথা হলো কমিশনের নজরে আসতে হবে দুটো জিনিস। প্রজেক্টে দুর্নীতি হয়েছে, সেই প্রজেক্টের দুর্নীতিটা ক্রেডিবল এভিডেন্স আছে, প্লাস কমিশনের এখতিয়ার আছে। কমিশনের যে এই 3টে জিনিস কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে অবভিয়াসলি কমিশন সাকসেসফুলি প্রসিকিউশন লঞ্চ করবে। এখানে আমি একটা কথা বলে রাখি, আপনি শুধু কমিশনের উপর রিলাই করলে তো হবে না। যেখানে প্রজেক্ট ফাইন্যান্স গুলি হয়, প্রজেক্ট করাপশন গুলি হয়, সেখানে পাবলিক সার্ভেন্ট থাকে। What action have been taken against the public servant by the officials? পাবলিক সার্ভেন্ট ডিসিপ্লিন অ্যাক্ট রুলস আছে, সরকারি কর্মচারী আইন আছে 2018, সেখানে পিউনিটিভ অ্যাকশন নিতে পারে। সেখানে কি কোনো মন্ত্রণালয় সেটা নেই? সেটা যদি নিয়ে থাকে, আমার মনে হয় সেটা একটা আই ওয়াশ। আপনি যতই করাপশন হোক, শুধু কমিশনের উপর আপনি ঢেলে দিবেন। কমিশন তো টেক্স টাইম, সময় সাপেক্ষ ব্যাপার। এবং কমিশন কিন্তু বিচার করে না, প্রসিকিউশন লঞ্চ করে, বিচার করে আদালত। সে আদালত থেকে রায় পেতে আপনার সময় লাগবে। আপনি স্পিডি ওয়েতে আপনি ডিপার্টমেন্টাল প্রসিডিং করে তাকে সাসপেন্ড করেন, এবং সাসপেন্ড করে তার বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশন নেন, যাতে এক্সাম্পলারি একটা পানিশমেন্ট হয়, অন্য পাবলিক সার্ভেন্টরা যাতে একটা শিক্ষা পায়। এটা যদি আপনি খুব এনফোর্সমেন্ট করতে পারেন পজিটিভলি, তাহলে আমার মনে হয় কমিশনের জন্য আরো ইফেক্টিভ হবে তার মামলাটা প্রমাণ করা। আমি যেই প্রজেক্টের দুর্নীতির জন্য মামলা করছি, সেই প্রজেক্টের কানেকশনে রেকর্ড পত্র স্টেটমেন্ট গুলো যদি আমি প্রপারলি না পাই, তাহলে তো আমি মামলা প্রমাণ করতে পারবো। কাজে সেখানে আমাকে লজিস্টিক সাপোর্ট তো দিতেই হবে। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, দুর্নীতি অনিয়ম করে পার পেয়ে যাবার একটি সংস্কৃতি তৈরি হয়েছে, এই সংস্কৃতি থেকে বেরোনোর উপায় কি, সংক্ষেপে যদি বলেন আপনার পরামর্শ। আনমিট করে বলতে হবে। দুর্নীতি যারা করছেন, যারা সম্পৃক্ত আছেন, তাদেরকে ধরে শাস্তির আওতায় আনার বিষয়টা আজকে প্রায়োরিটি পাচ্ছে মনে হচ্ছে। কিন্তু দুর্নীতি করার জন্য যে সুযোগ করে দেয়া হচ্ছে, আমার প্রশ্নটা সেখানে। এই যে প্রকল্প বাস্তবায়নে বাড়তি ব্যয়, এটা একটা নৈমিত্তিক ব্যয় হয়ে গেছে, সময় এবং ব্যয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যে ডুয়েল গেজ করা হচ্ছে, সেটার বাজেট ছিল 379 কোটি টাকা 2015 সালে, সেটা বৃদ্ধি করে 2017 কোটি টাকা করা হয়েছে। সেখানে এখন মাত্র এখনো পর্যন্ত 75% কাজ হয়েছে, 25% বাকি। এখন মন্ত্রণালয় বলছেন পরিকল্পনা ভুলের কারণে 400 কোটি টাকা অপচয় হচ্ছে। 6 বছর পর বলছে কারো কি শাস্তি হবে? এখন আমি বিদ্যুৎ কেন্দ্র ধরেন, বিদ্যুৎ কেন্দ্র যেটা 100 কোটি হওয়ার কথা, সেখানে 1000 কোটি টাকা হচ্ছে। সেই টাকাটা কিন্তু জনগণের টাকা, রাষ্ট্রের মানে জনগণের টাকা। সরকারি মাল দরিয়া মে ডাল, এটা যদি আমি স্লোগানটা মানি তাহলে ভিন্ন কথা। আমাদের যে রেমিটেন্স যোদ্ধা যারা ভূমধ্য সাগরে ডুবে যাচ্ছে, বিদেশ গিয়ে টাকা পাঠাচ্ছে, দিন রাত্রি পরিশ্রম করে আমাদের গার্মেন্টস কর্মীরা, তাদের অর্থবিত্তে আমাদের সচ্ছলতা, আমাদের ফুটনি, আমাদের বাহাদুরি, আমাদের চুরি ডাকাতি হচ্ছে। সেই জায়গাটাই এ টু জেড যেভাবে যুক্ত আছে, সেই জায়গাটা বন্ধ না হলে কাউকে কাউকে আইনের আওতায় আসবেন। যারা
এই প্রজেক্টগুলোতে ঠিকাদারি পান, কাজ করেন, সবগুলো হচ্ছে ক্ষমতা ঘনিষ্ঠ। এই ক্ষমতা ঘনিষ্ঠ হওয়ার কারণে তারা পার পেয়ে যায়। তাদের বিরুদ্ধে কখনো কোনো ভারসাম্যের পরিবর্তন হলে কখনো কখনো আমরা কাউকে ধরতে দেখি। না, জি, কিন্তু ব্যবস্থা কি নেওয়া যায়, এগুলো তো আলোচনা হচ্ছে, ব্যবস্থা কি নেওয়া যায় একদম সংক্ষেপে যদি বলেন। ব্যবস্থা নিতে হবে। প্রথমত অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করতে হবে। প্রথমে আমরা যে প্রজেক্টগুলো কথা, প্রথম প্রশ্নটা আমাদের একজন সরকারি যিনি কথা বলেছেন, তিনি বলছেন যে ভারতের ভূ প্রকৃতি আমাদের চাইতে ভিন্নতর নাকি, ওখানে আমাদের মতো নাই। আপনি জায়েজ করার জন্য সব কথা গলা চিৎকার করে আমরা বলতে থাকবো, তাহলে সেই যায় একটা প্রজেক্টও যদি আমরা ধরি, এটা 300 টাকা খরচ হওয়ার কথা, কেন 3000 কোটি টাকা খরচ হচ্ছে সেটা ধরলেই তো হয়। কারণ ধরবে কারা? যারা রাষ্ট্রযন্ত্রের দায়িত্বে আছেন, যারা সরকারে আছেন, তাদেরই প্রধান দায়িত্ব। আমরা জনগণ, আমজনতা আমরা ভয়েস রেজ করতে পারি, সেটাও কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে ডিজিটাল সিকিউরিটি একটা অন্যান্য কারণে। সুতরাং সুশাসন যদি নিশ্চিত করতে পারে, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে তারপরে দুর্নীতি কমানো যাবে। অ্যাটলিস্ট টলারেন্স লেভেলের কথা আমরা বুঝছি। ওই কথাটা যখন বলি যে দুর্নীতি আছে, থাকবে, পৃথিবীর সব দেশে আছে, সেটা হচ্ছে চোরের মার বড় গলা করে কথা বলার, সেই কথাটা একেবারে আমরা শুনতে চাই না, এটা সহ্য করা উচিত না। ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জি ধন্যবাদ। প্রকল্পগুলোই জবাবদিহিতা নিশ্চিত করা যেতে পারে কিভাবে, আমরা তো আলোচনা করলাম, কিন্তু মানে এগুলো নিশ্চিত করার ব্যাপারে এই সমাধানের কথাটা শুনতে চাই। আমাদের হাতে একদম অল্প সময় আছে, যে ছোট্ট করে আপনি বলেন। জি, দুই একটা বিষয় আমাদের অধ্যাপক সাহেব চমৎকার কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে পরিকল্পনা কমিশনে অর্থনীতিবিদরা বসছেন, ওখানে রিলেভেন্ট এক্সপার্টরা বসছেন না। আমার মনে হয় এই মুহূর্তে উচিত পরিকল্পনা কমিশনে বা প্ল্যানিং মিনিস্ট্রিতে প্রত্যেক বিষয়ে রিলেভেন্ট ইঞ্জিনিয়ার এক্সপার্ট তারা প্যানেল করা দরকার, যাতে অর্থনীতিবিদের পাশাপাশি তারাও অপিনিয়ন দিতে পারে। কারণ 49 কোটি টাকা পর্যন্ত তারা অ্যাপ্রুভাল দিতে পারে, 49 কোটি উপরে হলে তারা একনেকে পাঠায়, এবং একনেকে তাদের মাধ্যমেই যায়, তাদের অ্যাপ্রুভাল ছাড়া একনেকে যায় না। সেটা একটা বিষয় আছে। দ্বিতীয় হচ্ছে দায়বদ্ধতা, এটা তো বিশাল একটা সামগ্রিক বিষয়। প্রথম হচ্ছে সরকারের ফার্ম পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে অ্যাগেনস্ট করাপশন। আরেকটা হচ্ছে এই যে 2 লক্ষ কোটি টাকা আমাদের এডিবি আছে, এইটা কোন কোন সেক্টরে খরচ করলে দুর্নীতি কম হবে সেই সেক্টরে বেশি টাকা দিতে হবে। যেমন চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার নিয়োগে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সেটা না করে আমরা ইকুইপমেন্ট কেনার দিকে বেশি নজর দিচ্ছি। আমাদের এন্টারপ্রেনার তৈরি করে আমরা যদি 1 লক্ষ তরুণকে 1 কোটি টাকা করে দেই, 1 লক্ষ কোটি টাকা আমাদের এন্টারপ্রেনারশিপে যায়, এটা জব ক্রিয়েশন করবে, অর্থনীতি গতিশীল করবে, এখানে দুর্নীতির সুযোগ কম। এগুলো না করে আমরা সেগুলোই করছি যেখানে দুর্নীতির সুযোগ বেশি। প্রথম টাকা স্পেন্ডিংয়ের ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলোকে এবং সবাইকে চিন্তা করতে হবে কোন খাতে টাকা দিলে দুর্নীতির সুযোগ কম, তারপরেই এটা 50% অটোমেটিক্যালি কমে আসবে। দেন আপনার সিটিজেন জার্নালিজম, সিটিজেন সিভিল সোসাইটির উইজডম, সিটিজেন পার্লামেন্ট, এগুলো লোকালি এবং ন্যাশনালি যদি করা হয়, ভয়েস রেইজ করা হয়, কমপ্লেনগুলো রেইজ করা হয়, কমপ্লেনগুলো তখন পার্লামেন্টে আমরা বিরোধী দলে ফরওয়ার্ড করতে পারবো, আমরা রেইজ করতে পারবো। আমাদেরও রেইজ করা মানে বক্তব্যগুলো যেন সরকার গ্রহণ করে, এটা ইম্পর্টেন্ট। যে বিরোধী দল মানেই বিরোধিতার দল তা কিন্তু না। বিরোধী দল মানে কিন্তু সরকারের সহায়ক শক্তি। যে জায়গাগুলো সরকার ওভারলুক করছে সেগুলো সরকারের স্বার্থেই আমরা সরকারকে তুলে দিচ্ছি। এই সুযোগগুলো করে দিলে দুর্নীতি কমবে বলে আমার। ধন্যবাদ আপনাকে জনাব আহসান ইসলাম টিটু। সরকার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, মাঠে তার বাস্তবায়ন কতটুকু হচ্ছে এবং করণীয় কি, আপনার পরামর্শ ছোট করে আপনার পরামর্শ শুনে আমরা আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ আপনাকে। আমরা যে জিনিসটা আসলে গুরুত্ব দিতে চাই, আমি খুরশিদ আলম সাহেব অত্যন্ত সুন্দর করে বলেছেন যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, আমাদের সেতু কর্তৃপক্ষ, এলজিআরডি কর্তৃপক্ষ, ইভেন পাবলিক সার্ভেন্ট যে রেগুলেশন আছে, সেইখানে যদি যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে যদি দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এটা হলো একটা প্রক্রিয়া। এবং তার জন্য কি করা, মনিটরিং বাড়ানো। আমরা কিন্তু ধীরে ধীরে মনিটরিং গুলো বাড়ানো হচ্ছে, এবং আগে যেমন এটা দেরি হতো, এটা কিন্তু আমি এখন আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে যেমন দুর্নীতি দমন কমিশনের মানে লয়ার উনি বললেন যে একটা জিনিস যখন দৃশ্যমান হচ্ছে, আপনারা সাংবাদিকরা যখন একটা নিউজ তুলে ধরতেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু এটা সুমোটো তারা ব্যবস্থা নিচ্ছে। একইভাবে যদি আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের লোক, যদি পুলিশ প্রশাসন তাদের ইন্টারনাল ব্যবস্থায় পুলিশের মধ্যে দুর্নীতি ধরে, যদি জানি কি লোকাল গভর্নমেন্ট এরিয়া তারা যদি তাদের ব্যবস্থা নেয়, আমরা কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে আসি। সেই সাথে সরকারি যে ডিপার্টমেন্টের কর্মরত আছেন, তারা যদি প্রত্যেক ডিপার্টমেন্টের তাদের মানে ইয়ের মধ্যে নিয়ে আসা হয়, কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসা হয়, মনিটরিং এর মধ্যে নিয়ে আসা হয়, তাহলে আমার মনে হয় যে আমরা দ্রুততার সাথে আমাদের এই যে 3টা যে ক্যাটাগরি বললাম, দুর্নীতিও কমাতে পারবো, আমাদের অপচয়ও কমাতে পারবো, এবং আমাদের যে অব্যবস্থাগুলি আছে এগুলো আমরা কমাতে সমর্থ হব। জি ধন্যবাদ। কিন্তু এইদিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য।
দর্শক, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও তার সুফল পেতে হলে প্রকল্পগুলোতে চলমান দুর্নীতি অপচয় বন্ধে কঠোর অবস্থান নিতে হবে। বিভিন্ন প্রকল্পে বিভিন্ন পক্ষ মিলে সিন্ডিকেট গড়ে ওঠার যে অভিযোগ রয়েছে তা আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুরস্কার এবং তিরস্কারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুর্নীতি অনিয়ম করে অবসরে যাওয়া কর্মকর্তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে। পার পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যে কোনো প্রকল্প নেবার আগে যথাযথ এবং নির্মোহ নিরীক্ষা করতে হবে। দুর্নীতি অনিয়ম অপচয়ের বিরুদ্ধে সত্যিকার অর্থে জিরো টলারেন্স নীতির রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে, এমনটাই বলবার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.